এই তো শুনতে পাচ্ছি ভাই। ভাই হচ্ছে এই খুব শীঘ্রই ভাইয়ের সাথে কথা হয়েছে। আপনি যদি চান কথা বলতে পারেন ওদের সাথে। থাকে যে একটা কোর্সের করতে পারেন, কত ক্লাসটা যেহেতু আপনি নিয়েছিলেন, যদি কোনো কিছু থাকে ওদের সাথে কথা চলে আসছে আমাদের মধ্যে, তারপর ওদের সাথে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। ওকে, সো গুড মর্নিং সবাইকে। তোমরা বলতেছো কি যেন বলতেছিলা? আচ্ছা, না না না, ভিডিও অন করতেছিলাম নাকি? আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম, তোমাদেরকে আসসালামু আলাইকুম। সবাইকে আবার গুড মর্নিং। আমরা তো চ্যাপ্টার 4 কতদিন শেষ করলাম, তাই না? বলছিলাম বাসায় পড়ে ফেলতে চ্যাপ্টার 4 যতটুকু বাকি, হোপফুলি সবাই পড়ে ফেলতো। তো আহ আমার গলার অবস্থা তো কালকের চা আজকে আবার একটু খারাপ হয়ে গেছে। হয়, ঠান্ডা ঠান্ডা লাইগা, ঠিক আছে? গরম চা খেয়ে ঠিকঠাক করতে হবে। ফুল চ্যাপ্টার পড়া শেষ। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যেটা করবা সেটা হইতেছে যে, মানে এই যে অর্ক ভাই তো চলে আসছেন। অর্ক ভাই কেমন আছেন? আমি কেমন না, আছি অসুস্থ না খালি। আগে বলো তো, তোমার গলা নিয়ে অল্পতা হচ্ছে কেন দেখি? হ্যাঁ ভাই, আল্লাহ কি যে অবস্থা ভাই। মানে অনেক বেশি কথা বলা হয়ে গেছে, এগুলো বলা শেষ। হ্যাঁ হ্যাঁ ভাই। মানে এখন প্রকৃতি যাচ্ছে না, যাচ্ছে না, কথা বলা হয়েছে। আচ্ছা, আমাদের কি একটা ওটার জন্য, সমস্যা। ওটার জন্য আমাদের ব্ল্যাক স্লাইড, তাই না ভাই? হ্যাঁ, বলা যেতে পারে। আজকে একটা আমাদের জন্য ব্ল্যাক স্লাইড অনেকদিন পরে। এই চ্যাপ্টার কিন্তু আসলে ওভাবে হ্যাঁ, অনন্ত কাকু ভাই, ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, ওই ওদের তো হোয়াইট দেখাচ্ছে, সেই প্রথম থেকে পড়াইতেছি। তো চিন্তা করলাম যে তাহলে ব্ল্যাকটা দিই। অনেকে আবার ব্ল্যাক নিয়ে অনেক ইয়ে করে যে ভাই একটা ব্ল্যাক দিয়েন, বা একটু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক হইলে ভালো হয়। তো আসলে সবার কথা তো সবসময় রাখা যায় না, কারণ হোয়াইটটা প্রিন্টের জন্য সুবিধা হয়। তো দেখলাম যে তাহলে একটা স্লাইড আর কি ওদের ব্ল্যাক দিয়ে দিই এই সপ্তাহে। আচ্ছা অর্ক ভাই, আপনার মানে একটু কম আসতেছে। জি ভাই। হ্যাঁ ভাইয়া, শুনতে পারছেন অর্ক ভাইয়া? আপনার হ্যাঁ, আমি সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে না? জি জি, আপনি হ্যাঁ কেমন এখন ঠিক আছেন আছে ভাইয়া? ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হ্যালো এভরিওয়ান এন্ড গুড মর্নিং। কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? কেমন আছো তোমরা সবাই? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো। কত সুন্দর একটা আবহাওয়া, তাই না? সেই বৃষ্টি হচ্ছে, কত চমৎকার একটা আবহাওয়া। আচ্ছা যাক, সমস্যা নাই। এত জোস একটা আবহাওয়া, আমরা একটা জোস একটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করবো, এন্ড দ্যাট ইজ চ্যাপ্টার 1। এটা অবভিয়াসলি জোস একটা চ্যাপ্টার, কারণ যখন আমি যে এটা পড়াবো তখন তোমরা দেখবা যে ইটস এ গুড থিং। আর এর আগের দিন পর্যন্ত তুমি দেখো, আমরা কিন্তু অলমোস্ট কি বলা যেতে পারে যে আমরা প্রায় কিন্তু আমাদের এই কোর্সটার প্রায় শেষ দিকে চলে আসছি। আমরা কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলছি, তাই না? চ্যাপ্টার 3 পড়ছি, চ্যাপ্টার 4 পড়ছি, তারপরে চ্যাপ্টার 5 পড়ছি, মানে ম্যাক্সিমাম যে চ্যাপ্টার গুলো সেগুলো আমরা পড়ে ফেলছি। তো আর যে অল্প কয়েকটা ক্লাস আছে আমাদের, এগুলো আমরা আশা করি খুব মনোযোগ সহকারে করবো। আর 3টা বাকি জাস্ট, হ্যাঁ অনেক। আর যাই হোক, তো এই তোমাদের সাথে বড় ভাইয়ের মতো আমরা দুজন ভাইয়া রয়েছি। আহ তোমাদের অনন্ত ভাইয়া রয়েছে সাথে, এবং সাথে আমি অর্ক রয়েছি। তা এটা বুঝতে পারতেছেন যে অনন্ত ভাইয়ের গলার অবস্থা পুরো 12টা বা 13টা বেজে গেছে। তো সবাই একটু অনন্ত ভাইয়ের জন্য দোয়া করে যেন ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমাদের সাথে আজকে আমি ভোকালে থাকবো হলো অর্ক। তোমাদের সাথে অনেকগুলো ক্লাস নিছি, তো অনেকদিন তোমাদের সাথে ক্লাস ক্লাস নেওয়া হয় না, মানে লাস্ট 2টা দিন ধরে মনে হয়। তো তোমাদের সাথে আবার ক্লাসটা নেওয়া হবে ইনশাল্লাহ।
অর্ক। ওকে, আর ভাইয়া পড়াশোনা শেষ করতে জানো যে আইটি থেকে ছিল কম্পিউটার সায়েন্স। ওকে, যাই হোক, জাওয়াদ ভাইয়ের পরীক্ষা চলতেছে, জাওয়াদ ভাইয়াকে তো মিস করতেছে। ওকে, দ্যাটস অলসো থিং। সমস্যা নেই, জাওয়াদ ভাইয়া যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, যখন ভাইয়া যখন ফ্রি হয়ে যাবে, তখন ভাইয়া তখন তোমাদের সাথে ক্লাস নেবে, দেখা হবে তোমাদের সামনে, তাই না? আমরা এই কয়েকজন মিলেই তো তোমাদের সাথে ক্লাস ক্লাস দিচ্ছি সবাই, তাই না? ওকে, তাহলে চলো, যে আমার দিদি, আচ্ছা তার আগে তোমরা একটা সবাই বলো তো যে আমার স্ক্রিন এবং আমার সাউন্ড এটা সবার কাছে ক্লিয়ার না? আচ্ছা clear, আচ্ছা জোস। ওকে, তাহলে চমৎকার বিষয়, তাহলে চলো আমরা আস্তে ধীরে আগাই। প্রথম কথা হলো যে আমরা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সালাম দিচ্ছি স্টিল, তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর এই চ্যাপ্টারটা হলো এতটা জোস একটা চ্যাপ্টার, মানে এখানে খুব বেশি প্যারা হবে না, মাথার উপরে যে খুব বেশি লোড পড়বে সেরকম কিছু না। এই চ্যাপ্টারটা জাস্ট তুমি যদি একটু আমার সাথে সাথে আগাও, তাহলে তোমার পড়াও হয়ে যাবে অ্যাকচুয়ালি। দেখো, যে আসলে চ্যাপ্টার ওয়ান না, এই চ্যাপ্টার ওয়ানে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, সেখানে আমরা বলতেছি হলো বেসিক্যালি কি কি। দেখো, আর প্রথমে বলতেছি তথ্য উপাত্ত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা নোহা বলছে এটা নাকি বোরিং চ্যাপ্টার। আচ্ছা, ক্লাস শেষে আমি এই কোশ্চেনটা আবার করবো যে এই চ্যাপ্টারটা বোরিং কিনা, ঠিক আছে? Okay, দেখো প্রথমে আমরা বলতেছি তথ্য উপাত্ত। তথ্য মানে কি বলতো? আমরা বলতে পারি হলো ডেটা। আচ্ছা, তথ্য উপাত্ত ইংলিশ কি? আচ্ছা, উপাত্ত ইংলিশ হলো ডেটা, আর তথ্য ইংলিশ হলো ইনফরমেশন। মানে ধরো সাপোজ তুমি দেখলা একদিন যে হঠাৎ করে তোমার সামনে অনেকগুলো নাম্বার আছে, বা আমি ধরো যে একদিন রাস্তায় দেখতেছি যে তুমি কি করতেছো, রাস্তায় কান্নাকাটি করতেছো, এবং কান্নাকাটি করতেছো এবং বিড়বিড় করে কি শব্দ নিয়ে বলতেছো, কি বলতেছো? যে 5, তারপরে 7, তারপরে 0, তারপরে 3, তারপরে হলো 1। ধরো আমি দেখি যে এইসব শব্দগুলো তুমি বলতেছো আর কান্নাকাটি করতেছো। বললাম ব্যাপারটা কি, এরা কান্নাকাটি করতেছে কেন, এইসব শব্দ বলতেছে কেন? পরে শুনলাম ওইটা নাকি তোমার উদ্ভাসের উইকলি পরীক্ষায় নাম্বার। উইকলি পরীক্ষায় ফিজিক্স পরীক্ষায় নাম্বার, ফিজিক্স পরীক্ষায় 40 বা 50 বা 100 তুমি হয়তো পাইছো কত 2, 3 এরকম। তখন আমি বুঝলাম, ও না না না, তার মানে বিষয়টা ঠিক আছে। তার মানে আমি বলবো যে তখন যে তোমার প্রতি একটু সহানুভূতি দেখাইতে দেবো, তুমি কাঁদতে থাকবে, বিষয়টা কি সেরকম? তো বিষয়টা অনেকটা এরকমই, যে এই তখন আমি যখন জিনিসটা আমি যখন বুঝতে পারলাম যে এগুলো ফিজিক্স পরীক্ষার নাম্বার, যখন কোনো একটা মিনিং আমার কাছে আসে, তখন আমি জিনিসটাকে বলতে পারি হলো তথ্য। আর যতক্ষণ এটার কাছে কোনো মিনিং ছিল না আমার কাছে, জাস্ট এটা নাম্বার ছিল, ততক্ষণ পর্যন্ত আমি জিনিসটাকে বলতে পারতাম হলো উপাত্ত বা ডেটা। আর যখন এটা আমার কাছে কি করতেছিল, কোনো একটা মিনিং দিচ্ছিল, তখন সেই জিনিসটাকে আমরা বলতে পারতাম হলো তথ্য বা ইনফরমেশন। তো তথ্যের উপাত্ত বুঝি, এটা বাচ্চারাও বুঝে, অ্যাকচুয়ালি দ্যাটস নট এ বিগ ডিল। তো আমরা এই জায়গায় চলে আসি, যখন আমাদের আইসিটি বা আমাদের এই সাবজেক্টটা যখন অ্যাকচুয়ালি কি যে ডেভেলপ করতেছিল, তখন অ্যাকচুয়ালি আমাদের নানা রকম বলতে পারো ডিভাইস আমাদের চলে আসছিল, ডিভাইস। ধরো আমাদের প্রথমে রেডিও ছিল, রেডিও থেকে বলতে পারি কি আমাদের তথ্য আদান প্রদানের বিষয়টা চলে আসতেছিল। দেন তো জোস একটা, সেটা কত আগে, প্রাচীন কালের, তাই না? সেই প্রাচীন কালের আমাদের কি বলতে পারি একটা টেলিফোন। তো এই টেলিফোন তো আসলে আমার বাসায় আমি ইউজ করি নাই, এটা এত প্রাচীন কালের টেলিফোন, টেলিফোন ইউজ করছি বাট এটা তো করি। তো এটা, দেন এরপরে মোবাইল, হ্যাঁ মোবাইল ইউজ করা হয়েছে, কত দশ দশ মোবাইল। দেন তারপরে আমাদের ডিভাইস গুলা এখন আমাদের কি চলে আসছে বলতো? তো আমাদের ল্যাপটপ গুলা বা ডেস্কটপ গুলা বা কম্পিউটার গুলা, কত দশ দশ কম্পিউটার চলে আসছে, তাই না? এন্ড তারপরে হলো তো এছাড়া স্যাটেলাইট আছে আমাদের। এই স্যাটেলাইট মানে কত কিছু ডেভেলপ করছে যে আমাদের এই আইসিটি সেক্টরটা, তাই না? এটি আর কি বোঝানোর জন্য বা একটা ফ্লেভার দেওয়ার জন্য যে তোমাদেরকে চেষ্টা করছি, যে তুমি চিন্তা করে দেখো যে এই যে জিনিসপাতিগুলো ডেভেলপ করছে বা জিনিসপাতিগুলো এত জোর জোর জিনিসপাতি যে চলে আসছে, এটা আমরা এখন ইউজ করতেছি, সেটা একদিনে হয়নি, সেটা অনেক দিনে হয়ে আসছে। আর এই পুরো জিনিসটাই বলতে পারি কি অনেকটা গল্পের মতো, বা আমরা বলতে পারি যে আমাদের এই আইসিটি যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার হলো বিকাশের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ওকে, দেন আসো এই জায়গা থেকে হলো আমাদের খুব জোস একটা জিনিস বা নতুন জিনিস আসবে তোমাদের কাছে, সেটা সেই টপিকটাকে আমরা বলতেছি হলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। জিনিসটা হলো সাপোজ ধরো যে এই এখন তো যে জন্য আমরা আটকে, সেটা হলো কি কোভিড-19, তাই না? বা তুমি চিন্তা করো কোভিড-19 যখন আমাদের কি চীনে, যখন উহান প্রদেশে যখন এটা প্রথম তোমার কি হয়েছিল, যে চীনে কিছু রোগী পাওয়া গেছিল, তার কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু আমরা জিনিসটা জানছি, এবং সারা পৃথিবী তখন কিন্তু জেনে গেছে। মানে পৃথিবীর সবাই যখন জানছে, আমরা কিন্তু তখন জানছি অ্যাকচুয়ালি যে হ্যাঁ চীনে এরকম কিছু একটা হয়েছে, এবং তখন আমাদের দেশও আসতে পারে।
একেবারে প্রথম দিকের কথা তুমি চিন্তা করো, একেবারে গত বছরেরও প্রথম দিকে, গত বছরে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি, বা তার আগের বছরের, গত বছরের আগের বছরে তুমি ডিসেম্বর বা নভেম্বরের কথা চিন্তা করো, যখন এই যে চীনে এরকম বেশ কিছু ভাইরাস পাওয়া গেল। হ্যাঁ ডিসেম্বর, হ্যাঁ এরকম ভাইরাস পাওয়া গেল, তখন কিন্তু আমরা সবাই জানছি। মানে তুমি চিন্তা করো যে সেটা কোন একটা দেশ, কত দূরে একটা দেশ, এবং সেখানে এসব কিছু একটা হয়েছে, আমরা তো তখনই জানছি। মানে বিষয়টা অনেকটা এরকম যে পৃথিবীর যে কোনো এক জায়গায় যা যা ঘটতেছে, আরেক জায়গার মানুষও সেরকম জানতেছে অনেক। তার মানে আমরা বিষয়টাকে এই হিসেবে বলতে পারি, যেমন গ্রামের ক্ষেত্রে তুমি চিন্তা করো, গ্রামের প্রত্যেকটা বাসা কিন্তু জানে তার পাশের বাসায় কি হচ্ছে। গ্রামে নতুন কোনো মেহমান আসলে কোনো বাসায়, পুরা গ্রামই জানে যে ওই বাসায় নতুন কোনো মেহমান আসছে। মানে গ্রামে বলা যায় যে সবাই সবার খোঁজ রাখে, ইভেন সবাই সবার তথ্যও জানে, সবাই সবার ইনফরমেশনটাও জানে। ওকে, তো আমরা এই জিনিসটাই বলতেছি, পুরো পৃথিবী এখন একটা বিশ্ব গ্রামের মতো হয়ে গেছে। মানে এটাকে গ্লোবাল ভিলেজ টাইপের একটা জিনিস হয়ে গেছে। মানে এখানে যাই ঘটুক কোন একটা জায়গায়, আরেক জায়গার মানুষও তাই জানে। সোজা ভাষায় এরকম। তো এই যে জিনিসটা, যে পুরো পৃথিবীটা যে আমার ইনফরমেশন এইভাবে যে বিস্তার লাভ করতেছে, তাহলে সেরকম বিষয়টার কি আমরা বলতেছি হলো কি আমাদের বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এন্ড আমাদের এই যে গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজের কয়েকটা উপাদান আছে। সেই উপাদানগুলোকে আমরা বলি হলো কি কি হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষমতা। প্রথমে বুঝতেই পারতেছি আমাদের হার্ডওয়্যার দরকার। আমাদের কাছে যদি কম্পিউটার, মোবাইল, টেলিভিশন এগুলো যদি না থাকতো, আমি কোনো ইনফরমেশন পাইতাম না। দেন সফটওয়্যার, কোন একটা সফটওয়্যার লাগে এগুলাকে চালানোর জন্য। দেন নেটওয়ার্ক যদি না থাকতো, ইন্টারনেট যদি না থাকতো, তুমি কোনো তথ্যই পাইতা না। দেন ডেটা, বুঝতেই পারছো এই ডেটা গুলো আমার লাগবে, যে কোন ডেটাটা আমি পাঠাতে যাচ্ছি। আর দেন হলো মানুষের সক্ষমতা, আমি ধরো সবকিছুই আছে, ডেটা আছে, আমার কানেক্টিভিটি আছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, বাট আমি ইউজ করতেছি না, আমি ওইটা জানতে চাচ্ছি না। তো তাহলে তো কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। আমরা বেসিক্যালি বলতে পারি যে এই পাঁচটা উপাদান, সেটা হলো কি আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। তাহলে বলো তো এই জিনিসটুকু কি বুঝলাম সবাই? আচ্ছা, জয়। দেন আসো এই বিশ্বগ্রামটার যে আমরা বলতে পারি কোথায় কোথায় এই বিশ্বগ্রামটা আমাদের অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে, এই জায়গাটা একটু সবাই আমাকে হেল্প করো। প্রথমে দেখো যে আমাদের এই যোগাযোগ, তুমি চিন্তা করো এই বিশ্বগ্রাম জিনিসটা যে ডেভেলপ হয়েছে, এটা কি অ্যাকচুয়ালি আমাদের যোগাযোগ বা কমিউনিকেশনে কি অবদান রাখতেছে না? অবভিয়াসলি রাখতেছে। এখন তুমি চিন্তা করো তোমাদের হয়তো এইটার কথা তুমি চিন্তা করো, যে তোমরা যে উদ্ভাসে যোগাযোগ করতে পারতেছো, বা নট অনলি দ্যাট, পৃথিবীর যে কোনো জায়গায় ইন্টারনেটের মাধ্যমে বা কলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারতেছি। অবভিয়াসলি কি আমরা কি বলতে পারি যে এটা হলো কি বিশ্বগ্রামের মতো। গ্রামের সবাই যেমন সবার সাথে তোমার কি করতে পারে বলতো, যে তোমার কথাবার্তা বলতে পারে, তেমনই কি আমরাও কি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে এখন কি আমরা বলতে পারো, কথাবার্তা বলতে পারবো বা যোগাযোগ করতে পারবো। তো যোগাযোগটা অবভিয়াসলি আমাদের বিশ্বগ্রামের একটা উপাদান। ঠিক আছে, দেন হলো কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। এটা বুঝতে পারতেছো যে এখন আমাদের খুব বেশি যে জিনিসটা জনপ্রিয় হয়েছে সেটা হলো ওয়ার্ক ফ্রম হোম। তার মানে হলো এখন আমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গার কাজ আমি মোটামুটি করতে পারি। এবং এই যে আমাদের এই বলতে পারি কোভিড-19 সিচুয়েশনের কারণে জিনিসটা আরো বেশি জনপ্রিয় হয়েছে, বা জিনিসটা আরো বেশি প্রসার লাভ করছে আমরা বলতে পারি। আমরা এটা বুঝতেছি যে আমাদের এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান সেখানে অবভিয়াসলি কি যে আমাদের গ্লোবাল ভিলেজ অবদান রাখতেছে। দেন এই যে শিক্ষা, এই যে শিক্ষা বা এডুকেশন, এখানে বিশ্বগ্রামের অবদান কি বা গ্লোবাল ভিলেজের অবদান কি, এটা তোমরাই বলো, দেখি তো বলো তো। উদ্ভাস, জুম অনলাইন ক্লাস, স্কুল কলেজের অনলাইন ক্লাস, মাল্টিমিডিয়া প্রজেক্টর, তারপরে ইউটিউবে টিউটোরিয়াল বা ইউটিউবের অনলাইন ক্লাস, দেন গুগলের অনলাইন ক্লাস, গুগলের সার্চ দিয়ে আমি যে কোনো কিছু জানতে পারতেছি, উইকিপিডিয়া, তাই না? কত জিনিস আছে অ্যাকচুয়ালি। এই যে বিষয়গুলো তুমি চিন্তা করে বুঝতেই পারতেছি আমাদের যে শিক্ষা বা এডুকেশন সেক্টরে গ্লোবাল ভিলেজের অবদানটা অনেক বেশি। তুমি এখন চাইলে শুধু খালি কি যে বলতে পারো বাংলাদেশি কন্টেন্ট না, তুমি চাইলে বলতে পারো কি বলতে পারো ইন্টার গ্যালাকটিক লেভেলের, মানে মহাবৈশ্বিক লেভেলেরও হইতে পারে, বা যে কোনো লেভেলের তুমি ভিডিও দেখতে পারো, টিউটোরিয়াল দেখতে পারো, যে কোনো কিছু তুমি শিখতে পারো অ্যাকচুয়ালি। তাহলে আমরা জিনিসটা কিভাবে বলতে পারি যে আমাদের শিক্ষা বা এডুকেশন অ্যাকচুয়ালি বিশ্বগ্রামের অবদানটা অনেক 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 বেশি। দেন হলো আসো, হ্যাঁ মাহাদি এটা ভালো কথা বলছে যে এলিয়েনরা কি টিউটোরিয়াল আপলোড করে কিনা, যদি করে তুমি সেটাও দেখতে পারবা, সমস্যা তো নাই, তাই না? এখন আমরা তো খালি পৃথিবী না, পৃথিবীর বাইরে টিউটোরিয়াল আমরা পাচ্ছি।
এখন আমাদের মঙ্গল গ্রহে আমাদের কি কিউরিওসিটি রোভার চলে গেছে। এখন আমরা কি মঙ্গল গ্রহের অবস্থা কিরকম, তার আবহাওয়া কিরকম, অ্যাটমসফিয়ার কিরকম, সেটা আমি কন্টিনিউয়াসলি জানতে পারতেছি। তো তুমি দেখো বসে বসে, সমস্যা তো নেই, তাই না? আচ্ছা, দেন হলে আমরা বলতে পারি যে চিকিৎসা। এই যে জিনিসটা সবাই বুঝতে পারতেছে যে বর্তমানকালে অন্যতম, এই যে জাহিন লিখেই ফেলছে, আমি এই শব্দটাকে আমি বলতে যাচ্ছিলাম, টেলিমেডিসিন। জোস। হ্যাঁ, এই দেখো টেলিমেডিসিন। তারপরে যে এখন অনেক ডক্টর আছে যে তারা কি করেন, যে এখন যে সরাসরি চেম্বারে না বসে, যে তারা সরাসরি অনেক সময় কি করে, যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকতেছেন। কারণ অ্যাকচুয়ালি এই বিশেষ করে এই কোভিড-19 এর সময়টায় এই জিনিসটা আরো বেশি জনপ্রিয় হয়েছে। তার কারণটা কি, যে এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বা সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। তার কারণে অনেক সময় কি আমাদের ভার্চুয়াল বা কনফারেন্স বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনেকে তোমার যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন নিজের চেম্বারে না বসে। আর পাশাপাশি টেলিমেডিসিন এই জিনিসটা তো অবভিয়াসলি অনেক বেশি জনপ্রিয়, তাই না? এটা তোমরা বুঝতেছি। আমরা বুঝতেছি চিকিৎসা ক্ষেত্রে আমাদের গ্লোবাল ভিলেজের অবদান অনেক বেশি। দেন হলো রিসার্চ বা গবেষণা। অবভিয়াসলি যে কোনো কিছু রিসার্চে তুমি ধরো তুমি এখন কোনো কিছু নিয়ে জানতে চাচ্ছ, কোনো কিছু নিয়ে গবেষণা করতে যাচ্ছ, তোমার তো জানতে হবে এই রিলেটেড আগে কি কি কাজ হয়েছে। সবকিছু তুমি কিভাবে জানতে পারো? নেটের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে। অ্যাকচুয়ালি প্রথমে তো আমরা ইন্টারনেটে গিয়ে সার্চটা দিই, তাহলে বুঝতেই পারতেছি যে আমাদের গবেষণায় গ্লোবাল ভিলেজের অবদানও অনেক বেশি। দেন অফিস। অ্যাকচুয়ালি অফিস আর কর্মসংস্থান দুইটাকে আমরা সেম জিনিসই বলতে পারি অ্যাকচুয়ালি। মানে এখন কি আমরা এই অফিস কি পাশে বসে বসে করতে পারতেছি, যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় অফিস করতে পারতেছি, তাই না? নেক্সট এই যে বাসস্থানটা, দেখো আমাদের বাসা অনেক সময় কি বলতে পারি, এখন স্মার্ট হোম সেই ধারণাটা অনেক বেশি তোমার ধারণা লাভ করছে। হ্যাঁ তানিম, যে স্মার্ট হোম কিরকম, তুমি এখন বাসার বাইরে আসছো, তখন তোমার ধরো বাসার লাইট তুমি জ্বালায় রেখে চলে গেছো, তাহলে বাসায় আসলে কি আম্মু এসে মাইট দিবে? তো এখন এরকম সিস্টেম আছে যে তোমার বাসায় তুমি ধরো বাইরে আসছো, তোমার বাসায় কি লাইট ফ্যান চলতেছে কিনা, অ্যাকচুয়ালি কয়টা লাইট চলতেছে, কয়টা ফ্যান চলতেছে, তুমি সেটা দেখতে পারো, মনিটর করতে পারো, ইভেন লাইট ফ্যান অফও করে দিতে পারো। বা ধরো তুমি বাইরে প্রচন্ড গরমের মধ্যে আসছো, তোমার ইচ্ছা হলো কি বাসায় এসে এসির মধ্যে বসবো, বাসা থেকে তুমি আগে থেকে আসার 5 মিনিট আগে হয়তো এসিটা ছেড়ে দিয়ে তুমি কি করতে পারো, ঠান্ডা করে রাখতে পারো, বাসায় এসে তুমি চিল করতে পারো। তো বিষয়টা অনেকটা সেরকম। এবং এই যে ধারণাগুলা, এই রিলেটেড আমাদের যন্ত্রপাতি গুলা, এই সবকিছু কি আমরা বলতেছি অ্যাকচুয়ালি কি স্মার্ট হোমের একটা কনসেপ্ট। তো আমরা বুঝতেছি যে আমাদের এই বাসস্থান বা রেসিডেন্সে আমাদের বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে বলতে পারি ভালো মানের একটা অবদান আছে। দেন আসো যে ব্যবসা বাণিজ্য, এই তো মাহাদি লিখে ফেলছে ই কমার্স, জাহিন বা দেখতে তোমার দেখি দোষ। বাহ, খুব তো। হ্যাঁ, এই যে দেখো এখন যত রকম আমাদের কি বলতে পারি, দারাজ, তারপরে বলতে পারি রকমারি.com, তারপরে এছাড়া যে বিভিন্ন রকম ই কমার্স সাইট গুলো আছে, আলি এক্সপ্রেস, অ্যামাজন.com, কত দর্জ জিনিসপাতি আছে। এই সবগুলোকে আমরা কি বলতে পারি, যে আমাদের এই ব্যবসা বাণিজ্য বা বিজনেসের ক্ষেত্রে যে আমাদের বেশ কিছু ই কমার্স সাইট গুলো, সবগুলোকে আমরা মোটামুটি বলতে পারি। হ্যাঁ, তারপরে উবার পাঠাও, এগুলো তো অবভিয়াসলি আছে, উবার পাঠাও, ফুড পান্ডা। বাহ, জীবন বলে ফুড পান্ডা, আচ্ছা জস। হ্যাঁ, নেক্সট আসে সংবাদ। এখন দেখো ম্যাক্সিমামই কিন্তু আগে আমরা টিভিতে খবর দেখতাম, আর এখন আমরা অনলাইনে খবরটা পড়ে ফেলি। ইভেন অনলাইনে খবরটাও পড়ে ফেলি না অনেক সময়, আর জাস্ট অনলাইনে নিউজ গুলো আমরা দেখে ফেলি, তাহলেই হয়ে যায়। মানে পুরো খবরের পেপারটা পড়ারও ধৈর্য হয় না, জাস্ট আমরা মেইন মেইন নিউজ গুলো দেখি, যেগুলো পড়তে ভালো লাগে সেগুলো পড়ি, দেন বিষয়টা অনেকটা সেরকম। এই অনলাইন নিউজ পোর্টাল, নিউজ পেপার, এই জিনিসপাতি গুলো দেখি তো আমরা বুঝতে। দেন এই যে বিনোদন আর সামাজিক যোগাযোগ, এটা নিয়ে আমি আর কি বলবো বলো? হ্যাঁ, তাই না? এই যে নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, আরো কত কিছু আছে, তাই না? এই যে যেগুলো আমরা ইউজ করি আমাদের বিনোদনের জন্য, যদিও মাঝে মাঝে বিনোদনটা বেশি হয়ে যায়, বাট হ্যাঁ বিনোদনের জন্য যেটা ইউজ করি that's a good thing। মানে এগুলো তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে পারি, বাট হ্যাঁ খুব বেশি কইরো না, তাহলেই হবে। মানে কি বলা যেতে পারে, ইভেন যদি ভালো জিনিসও যদি হয়, আমরা এটা বলি যে টু মাচ অফ গুড স্টাফ ইজ ব্যাড স্টাফ। মানে খুব বেশি ভালো জিনিস হলেও যদি হয়ে যায়, খুব বেশি হয়ে গেলে সেটা খারাপ হয়ে যায়। আর নর্মাল জিনিস বা এইসব এগুলোতে এমনি অতটা ইউজ করা ঠিক না, তো অতটা কইরো না, ঠিক আছে? এন্ড দেন হলো সাংস্কৃতিক বিনিময়। এখন বুঝতে পারতেছে যে আমাদের, তুমি চিন্তা করো আমাদের 10 বছর আগে বা 15 বছর আগে আমাদের যেরকম কালচার ছিল, এখন কিন্তু আমাদের কালচার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমাদের আচার আচরণ, চিন্তা ভাবনা বা যে কোনো কিছুতে আমাদের অনেক পরিবর্তন আসছে। ভালো মন্দ বোধই, পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে। তার কারণ কি, যে আমরা বলতে পারি যে আমাদের, যে আমরা যে এরকম গ্লোবাল, এই গ্লোবাল ভিলেজের জন্য আসলে একটা দেশের কালচারের সাথে আরেকটা দেশের কালচার এগুলো কি মিক্স হয়ে যাচ্ছে।
বা সবাই সবারটা জানতেছে, যে যেটা ইচ্ছা সে সেটা গ্রহণ করতেছে। বাট হ্যাঁ, এর পজিটিভ নেগেটিভ বোথই আছে। পজিটিভ তো বুঝতে পারতেছি যে হয়তো হ্যাঁ কালচারের মিক্স হচ্ছে, নতুন নতুন কিছু জানতেছে, নতুন নতুন কিছু আসতেছে। আর ব্যাড জিনিসটা তো বুঝতেছি যে অনেক কিছু, অনেকের ট্রেডিশনাল একটা কালচার থাকে অনেক দেশে, যেখানে হলো যে তার মধ্যে এথিক্স, নীতি নৈতিকতা এগুলা খুব বেশি পরিমাণে ধরো কোনো জাতির মধ্যে আসছে বা সেটা যদি কমে যায়, তো অবভিয়াসলি দ্যাটস এ ব্যাড। এরকম বলতে পারি যে সাংস্কৃতিক বিনিময় বা কালচারাল এক্সচেঞ্জেও আমাদের এই গ্লোবাল ভিলেজের বেশ অবদান থাকে। তো লিটারালি আমরা গ্লোবাল ভিলেজ নিয়ে বহুত পড়াশোনা করলাম, যে প্রথমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ, দেন হলো যে আমরা কি বলতে পারি বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান সমূহ। দেন এরপরে তোমাদের কাছে একটা কোশ্চেন, যে নিচের কোনটি টেলিকনফারেন্সিং সফটওয়্যার? এই টেলিকনফারেন্সটা তো এটা বুঝতেই পারতেছি যোগাযোগে অবদান রাখতেছে, তাই না? তাহলে তোমরা একটু এই জায়গার ক্ষেত্রে আমাকে একটু বলে ভোট দাও। ঠিক আছে, এখানে একটু ভোট দাও যে কোনটা হলো আমাদের টেলিকনফারেন্সিং সফটওয়্যার। সাইলেন্স বলে ভাইয়া 100% হবে না। এই উপরের তোমাদের কাছে সবগুলো কখনো হবে, 100% হয়েছিল? উপরের সবগুলো হবে। এরকম অদ্ভুত আশা কেন করো তোমরা? আচ্ছা দেখো, ওকে, আমরা তো অনেকক্ষণ রাখলাম, একটা ইজি পোলে এতক্ষণ টাইম দেওয়া ঠিক না, তো পোলটা এন্ড করি। তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে কি বলা যেতে পারে যে ডি নাম্বার, মানে এখানে উপরে সবগুলোতে ভোট দিছে 81%। হ্যাঁ, 81% এর অ্যান্সারটাই কারেক্ট, যে আসলে আমাদের এই গুগল টক, তারপরে ইয়াহু মেসেঞ্জার, অলসো স্কাইপি, এই সবগুলো আমরা বলতে পারি আমাদের বেশ কিছু ভালো ভালো টেলিকনফারেন্সিং সফটওয়্যার। যদি এগুলো আর কি তোমাদের বইয়ের ভাষায়, যদি এখন আরো জিনিসপাতি চলে আসছে, তাই না, সেগুলো আমরা ইউজ করা যেতে পারি। দেন যদি একটু সামনের দিকে দেখি আমরা, এই জায়গা থেকে আমাদের জিনিসপাতি চলে আসছে। এই যে দেখো টপিক গুলো দেখো, ভার্চুয়াল রিয়েলিটি, এটা একটা জিনিস লিটারালি। এন্ড দেখো আসলে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি, এই তোমরা জানো যে অনেক সময় ভিআর বক্স আছে, বা এই জায়গায় আমরা কি করতে পারি, না সোফিয়া রোবট অ্যাকচুয়ালি ভার্চুয়াল রোবট, ভার্চুয়াল রিয়েলিটি না। ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটা অবস্থা, ধরো তোমার কাছে কোনো একটা তোমার চোখের সামনে কোনো একটা চশমা পরাই দেওয়া হলো, এখন সে তোমাকে এমন সব পিকচার দেখাচ্ছে বা এমন একটা পরিবেশ তোমার তৈরি করে দিচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি সেখানেই আছো। মানে অ্যাকচুয়ালি তুমি তোমার রুমের মধ্যে আছো, বাট তোমার মনে হচ্ছে যে, বা তোমাকে এমন একটা পরিবেশ তোমার তৈরি করে দিচ্ছে যেটা তোমার হয়তো মনে হবে তুমি কোথায় আছো, তুমি তোমার স্কুলে আসছো বা তুমি তোমার কলেজে আসছো। কলেজ অবশ্য প্যারার জায়গা বলতে পারি, বা ধরো তোমাকে বলতে পারি তুমি হয়তো নায়াগ্রা জলপ্রপাতের সামনে আছো, বা অন্য কোনো দেশে আছো, বা কোনো বিশাল একটা মাঠের মধ্যে আছো, বা অ্যাকচুয়ালি তুমি কোনো একটা মুভির ভিতরেই আছো। তো এই যে বিষয়গুলা, এই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ট্যুরে আসি, আচ্ছা মাহাদি এদের কত জায়গায় যাওয়ার ইচ্ছা, মাহাদি বলছে আন্ডার দ্য ওশান, আচ্ছা সমুদ্রের নিচে, হ্যাঁ সেখানেও আসো। আচ্ছা আবার হরির রহমানিকের স্পেসে যাওয়ার ইচ্ছা, স্পেসে আসি। তাহলে তুমি এই ভার্চুয়াল রিয়েলিটি এইগুলার মাধ্যমে তোমার যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি তোমার থাকা পসিবল। তো এই জন্য আর কি ধরো যে আসলে বিভিন্ন রকম জিনিসপাতি আমাদের আছে, আমাদের একটা ডিসপ্লে আছে যেটা আমাদের মাথায় পড়ি, যেটা হলো কি আমাদের এই চোখটা পুরোটা কি তোমার মোটামুটি ঢেকে ফেলে, সেটা হলো কি হেড মাউন্টেড ডিসপ্লে। দেন হলো কিছু গ্লাভস আছে যেটা আমাদের হাতের মধ্যে একটা অনুভূতি দেয়, ঠান্ডা গরম বা কোনো কিছু ধরার অনুভূতি দেয়। দেন একটা বডি স্যুট, মানে ফুল যে বডি স্যুটটা, সেটা আমাদের শরীরে বিভিন্ন রকম টেম্পারেচারের অনেক সময় অনুভূতি দেয়। এন্ড উচ্চমানের অডিও, ভিডিও এইসব ব্যবস্থাগুলা, বিভিন্ন রকমের সেন্সর, কিছু ইঞ্জিন, ইঞ্জিন বলতে কিছু সফটওয়্যারই বোঝায় অ্যাকচুয়ালি, এন্ড অলসো কিছু সিমুলেশন। এই সবকিছুর মাধ্যমে তোমাকে এমন একটা পরিবেশ দিয়ে দেয়, এমন একটা পরিবেশ তোমাকে দিয়ে দেয় যার কারণে মনে হবে তুমি অন্য কোথাও আছো, অন্য কোথাও অন্য পরিবেশে আছো। এবং সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। এন্ড এই ভার্চুয়াল রিয়েলিটির বেশ কিছু তোমাকে আমি একই সাথে এর গুরুত্ব বুঝাই, আর একই সাথে এর ক্ষেত্রগুলা বুঝাই, ব্যবহার বুঝাই, যে দুইটাকেই তুমি বুঝতে পারবে। যেমন তুমি একটু চিন্তা করে দেখো যে চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারদের ক্ষেত্রে, ধরো যে আমাদের ডাক্তারদের ক্ষেত্রে অনেক রকম হাই লেভেলের কিছু অপারেশন করতে হয়, যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হয়।
তারপরে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু ম্যানেজমেন্ট, কত রকমের সিচুয়েশন হইতে পারে যে একটা তোমার অপারেশন টেবিলে। সেগুলো মোটামুটি যে ডাক্তারদের জন্য প্র্যাকটিস করার জন্য, যাতে তারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারে বা অভিজ্ঞ হতে পারে, এই জন্য সে জায়গায় একটা ভার্চুয়াল রিয়েলিটি এই অবস্থাটা দাঁড় করায়। তোমরা বলতে পারো যে ভাইয়া সরাসরি লোকদের উপর করলেই তো হয়। দেখা গেছে একটা জিনিসের অভিজ্ঞতা অর্জন করতে বা এক্সপেরিয়েন্স আনতে সেখানে হয়তো অ্যাটলিস্ট 15-20 বার সেই কাজটা করা লাগে। 15-20 বার তো রোগীর উপরে অপারেশন করা পসিবল না, তাই না? 15-20টা রোগীর উপর এক্সপেরিমেন্টাল অপারেশন সেটা তো করা পসিবল না। তো সেই জন্য আমরা কি ভিআর ইউজ করে থাকি। এটা অনেক জোস একটা জিনিস। দেন কার ড্রাইভিং প্রশিক্ষণ। এখন ধরো তোমার যদি মনে হয় যে না আমি কি বলা যেতে পারে যে আমি নিজে এখন গাড়ি চালাবো, অনেক সময় তো আমাদের ইচ্ছা হয়, তাই না? ড্রাইভিং খুব ভালো একটা জিনিস। মাঝখানে আমরা যখন লোকাল বাসে উঠি, মানে তোমরা তো মোটামুটি উঠার কথা, লোকাল বাসে ওঠার সময় যখন অনেক সময় কি ড্রাইভারের দেখি তো ড্রাইভার গুলো কিভাবে চালায়। তো এই ড্রাইভিংটা ঠিকঠাক মতো চালানো তো দরকার অ্যাকচুয়ালি, বা অ্যাকচুয়ালি প্রপার ড্রাইভিং লাইসেন্স বা প্রপার ড্রাইভিং এক্সপিরিয়েন্স সেটা থাকা দরকার। যদি আমরা মাঝে মাঝে ওই লোকাল বাসের ড্রাইভারদের উপর খেপে গিয়ে বলি যে আমরা এখন বাস চালাবো, আপনি নামেন, বিষয়টা সেরকম না। মানে বিষয়টা অনেকটা এরকম যে মানে এই কার ড্রাইভিংটা যদি সঠিকভাবে শিখতে চাই, সবসময় তো আর কি যে গাড়ি ধরে তুমি রাস্তায় এক্সপেরিমেন্ট করতেছো সেটাও করা যায়, দ্যাটস এ গুড থিং। বাট অনেক সময় তোমার যদি এই সিমুলেশনটা এখানেও খুব ভালোভাবে কি আমরা কার ড্রাইভিং প্রশিক্ষণটা দেওয়া হয়ে থাকে অ্যাকচুয়ালি। প্রথমে সিমুলেশন নিয়ে তুমি এক্সপার্ট হওয়ার পরে তারপর তুমি রিয়াল গাড়ি চালাবা। এবং এই সেম জিনিসটাই তোমার বিমান চালানোর ক্ষেত্রে বিমান চালানোর ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য। এখন বুঝতেই পারতেছো, তোমার যদি বিমানে একবার অ্যাক্সিডেন্ট করে তাহলে মানে অ্যাকচুয়ালি রিয়ালি যদি তুমি চালাচ্ছ প্রশিক্ষণ নেওয়ার জন্য তখন এক্সপিরিয়েন্স করছে, তুমি তো আরেকবার করতে পারবা না, তাই না? তো বিষয়টা আর কি সেরকম। তো এই জন্য তোমাদেরকে ভার্চুয়াল রিয়েলিটিতে ভালোভাবে শিখে দেন তুমি কাজটা করতে পারো। দেন এই সিমিলার বিষয়টাই সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। দেন তুমি বলতে পারো মহাশূন্য অভিযান। মহাশূন্য অভিযানের বিষয়টা তো বুঝতে পারতেছে যে আমরা আগে যখন কি করতে পারি যে নভোচারী গুলা যেগুলা অ্যাস্ট্রোনট তাদেরকে যখন আমরা ট্রেন করি, তাদেরকে যখন প্রিপেয়ার করি কোন একটা অভিযানে যাওয়ার জন্য, তখন আমরা কি ভার্চুয়াল রিয়েলিটি আগে তাদেরকে ট্রেন করে রাখি, দেন তারপর আমরা মহাশূন্যতে পাঠাই। দেন হলো গেমস তৈরি, বিভিন্ন রকম গেমসে অ্যাকচুয়ালি তোমার ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার আছে। দেন হলো হ্যাঁ মাহাদি ভালো একটা কথা বলছে, রেডি প্লেয়ার ওয়ান, এটা একটা জোস একটা মুভি, এটা অনেক জোস একটা মুভি রেডি প্লেয়ার ওয়ান। এন্ড এখানে আসলে এই ভিআর নিয়ে অনেক কথাবার্তা বলছে, বা এই পুরোটা হলো ভিআর রিলেটেড। রেডি প্লেয়ার ওয়ান অনেক জোস একটা মুভি, ওইটাতে তোমার এই ভার্চুয়াল রিলেটেড একটা জোস একটা জিনিস দেখানো হয়েছে। দেন হলো বিনোদন ও মিডিয়া ক্ষেত্র। এন্ড এইটা তো বুঝতেই পারতেছি যে আমাদের এখন কি যে আমাদের ভিআর মুভি চলে আসছে, মুভিগুলো এখন আমরা ভার্চুয়াল রিয়েলিটি দেখতে পারি, মনে করতে পারি যে আমরা কি আমরা নিজেরাই হয়তো মুভির মধ্যে আছি, সাম কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি, বা দ্যাটস কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। তাহলে এই যে জিনিসপাতিগুলা এগুলোতে আমরা বলতে পারি যে এই বিনোদন এবং মিডিয়া ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রচুর ব্যবহার আছে। দেন হলো কি ঝুঁকিপূর্ণ জটিল উৎপাদন ব্যবস্থা, যেমন আচ্ছা মুভির নাম আচ্ছা রেডি প্লেয়ার ওয়ান, বুঝছো সামিয়া? রেডি প্লেয়ার ওয়ান, যদি এখানে লেখা ঠিক না তারপরে লিখি রেডি প্লেয়ার ওয়ান। এখানে তোমার ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা ভালো মুভি, এবং এখানে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর নিয়ে প্রচুর জিনিসপাতি দেখানো হয়েছে যে এটা আসলে মানুষের ব্রেনের উপর কি পরিমাণ প্রভাবটা তোমার রাখতে পারে আর কি। যাই হোক, এখন দেখো যে ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থা, ধরো তো অনেক জায়গায় তোমার অ্যাকচুয়ালি কিরকম হতে পারে, ধরো যে আমার যে প্রোডাকশনটা অনেক জটিল হতে পারে, বা প্রোডাকশনটা অনেক কমপ্লিকেটেড হতে পারে, রিস্কি হতে পারে। তো এইসব জিনিসপাতি গুলাকে আমরা সহজ এবং সরল করার জন্য আমরা কি ইউজ করতে পারি, ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি, সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, তো এই যে লিটারালি আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটির অনেকগুলো ক্ষেত্র আমরা দেখলাম। এখন হলো এরপরে জিনিসপাতি গুলো তো সেই লেভেলের জিনিসপাতি। ধরো আমাদের কিছু জিনিস আছে সেটাকে আমরা বলতেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমরা আমাকে বলো তো তোমাদের পছন্দের নাম্বার কোনটা, চ্যাপ্টার 5 পড়ানোর সময় এই জিনিসটা তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম। ধরো যে তোমাদের পছন্দের নাম্বার কোনটা, এক একদিন এক একটা নাম্বার বলবো আমাকে, এই যে অনেকে বলতেছো 3, 7, 78, 8, কত জোস নাম্বার করে তোমরা বলতেছো। ওকে, দ্যাটস এ গুড থিং। বাট এই কথাটা যদি আমি কম্পিউটারকে জিজ্ঞেস করি না যে এই যে কম্পিউটার তোমার পছন্দের নাম্বার কত, সে বলতে পারবে না, মানে কম্পিউটার নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারে না। বাট এই যে আমি চাচ্ছি, এবং সেই দিন আমরা প্রোগ্রামিং করতাম যে ওকে আমরা কোনো কাজ বুঝাই দিতাম,
বাট এখন আমরা চাচ্ছি ওদের নিজে থেকে কোনো একটা সিচুয়েশনে নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারে। এবং এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলতে পারি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে ও যেন আরো 8টা-10টা সিচুয়েশন দেখে ওদের নিজেই নতুন একটা সিচুয়েশনে কি করতে হবে সেটা প্রেডিক্ট করতে পারে। এবং এই ধারণা থেকে আমরা মেইনলি বলতে পারি এটা একটা এআই এর কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। এবং এটির উপর ভিত্তি করে যে আমাদের অনেক রকম জিনিসপাতি আমাদের আছে, যেমন একটা বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, সেটা ধরে দেয় যে এগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স বা আরো বেশ কিছু হাই লেভেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের নতুন নতুন কি কি ভাইরাস আসতে পারে, ভাইরাসের ইভলিউশনটা কিভাবে হচ্ছে, এরকম বিভিন্ন রকম ইনফরমেশন সামনে কোনো কিছু প্রেডিক্ট করার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটাকে আমরা বুদ্ধিভিত্তিক বিজ্ঞান বলতে পারি। দেন রোবোটিক্স, এটা তো বুঝতেছে, রোবটের মধ্যে তো অ্যাকচুয়ালি এরকম আমরা এআই ইনক্লুড করে দেই, যে কোনো অনেক সময় নিজেরা ডিসিশন নিতে পারে। দেন বলতে পারেন ন্যাচারাল ইন্টারফেস, এখন যেমন আমাদের কি ন্যাচারাল ইমেজ প্রসেসিং, তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এরকম বেশ কিছু জিনিসপাতি আছে, সেখানেও অ্যাকচুয়ালি এআই এর প্রয়োগটা রয়েছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ রয়েছে। হ্যাঁ, রোবট সুফিয়ার উদাহরণ বলা যাবে, বাট রোবট সুফিয়া অতটা হাই লেভেলের না, ওর চেয়েও হাই লেভেলের রোবট অ্যাকচুয়ালি আছে পৃথিবীতে, ঠিক আছে? মানে এআইটা ওইটা আসলে ওইটার মধ্যে যতটুকু এআই ইউজ করছে তার চেয়েও এআই ডেভেলপ। তো এগুলো তো আমরা মোটামুটি বুঝলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়গুলা। তাহলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে, এটা যখন চ্যাপ্টার 5 পড়ছিলাম না, তখন বলছিলাম তোমাদের, তো এখানে পোলটা একটু ভোট দাও তোমরা। কম্পিউটারে কি কি প্রজন্ম পড়ছিলাম মনে পড়ে তোমাদের? অনেক অনেক প্রজন্ম পড়ছিলাম। একটা হলো তোমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলতাম প্রথম প্রজন্ম, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরকম বেশ কিছু বলছিলাম, তাই না? হ্যাঁ, তাসবিক বলছে কেন ভাইয়া, কেন ট্রান্সলেট, কোনটা ট্রান্সলেট করব আমি? এই যে লাইনটা কোনটা ট্রান্সলেট করতে বলতেছো তুমি, সেটাই তো বুঝলাম না। ইন হুইচ জেনারেশন বলতে পারি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যাডেড অর ইউজড, সেটাকে বলতে পারি ট্রান্সলেশন, ঠিক আছে? ওকে, যাই হোক, আগে আসো পোলটা এন্ড করি। তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করলে দেখবা অলমোস্ট 47% তোমরা ভোট দিয়েছো কোথায়, এতে। হ্যাঁ, এটাই কারেক্ট অ্যান্সার। এটাকে আমরা কি বলতে পারি যে আমাদের পঞ্চম প্রজন্মের যে কম্পিউটার বা 5th জেনারেশন যে কম্পিউটার, সেখানে অ্যাকচুয়ালি আমাদের অনেকটা এআই ইনক্লুড করার ব্যবস্থা করা হয়েছে। 6th জেনারেশন তো নাই ভাই, ঠিক আছে? তো বলতে পারি পঞ্চম প্রজন্মের কম্পিউটারে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা হয়েছে। ওকে, দেন এই যে দেখো রোবট, কত জোস রোবট, মানে আরো জোস রোবট আছে অ্যাকচুয়ালি। বাট রোবট বলতে অ্যাকচুয়ালি কি, যে আমরা বলতে পারি একটা মেশিন যেটা কোনো কিছু থেকে সেন্স করে বা কোনো সেন্সরের মাধ্যমে কোনো ডেটা নিয়ে সেটা প্রসেস করে সেটা আউটপুট দিতে পারে। এবং সে নিজের বলতে পারো আরো যে পার্ট, বিভিন্ন রকম পার্ট আছে, সেগুলো তোমার কি করতে পারি, যে সেগুলো সে নিজে ইউজ করতে পারে বা সেগুলো সে ব্যবহার করতে পারে। এবং এক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে আমরা কি জিনিসটা বলতে পারি, যে একটা রোবটের কয়েকটা পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হিসেবে আমরা বলতে পারি সেন্সর। রোবটের যেমন কি আমাদের যেরকম চোখ আছে, এরকম রোবটের অ্যাকচুয়ালি কি বলতে পারে বিভিন্ন রকমের সেন্সর আছে, যেটা দিয়ে তারা কি করতে পারে, বিভিন্ন রকমের ইনফরমেশন গুলো বাইরে থেকে নিতে পারে বা সিগন্যাল গুলো নিতে পারে। দেন এর যে আছে কি একটা ডেটা প্রসেসিং ইউনিট বা একটা ব্রেইন হিসেবে যেটাকে আমরা বলতে পারি, একটা কম্পিউটার বলতে পারি। এন্ড দেন যে কম্পিউটার আমরা বলতে পারি, তো এর একটা বলতে পারি ব্রেইন আছে বা একটা প্রসেসর আছে, প্রসেসিং করতে হয়। প্রসেসিং করার পরে এর যে হাত পা গুলো আছে না, এগুলোকে আমরা বলি অ্যাকচুয়েটর বা মোটর বলতে পারি। অ্যাকচুয়েটর, বিভিন্ন রকম মোটর আছে, সেগুলো সে তখন ইউজ করে, যে কতটুকু হাত নাড়াতে হবে, কতটুকু পা নাড়াতে হবে, মাথা কতটুকু ঘোরাতে হবে, এই জিনিসপাতি গুলোকে আমরা বলি হলো কি যে সে কন্ট্রোল করতে পারে। একটা রোবটের মধ্যে অ্যাকচুয়ালি প্রসেসরের মধ্যে কি আমরা বলতে পারি যে সেই ডেটা যখন প্রসেস করতেছে, এই সফটওয়্যারের মধ্যে আমরা অনেক সময় এআই ইনক্লুড করে দেই বা অনেক সময় দেই না।
তো এই সবকিছু মিলে আমাদের এই সেটা প্রসেসিং করে, দেন সেন্সরের মাধ্যমে সে ডেটাগুলো নেয়, দেন প্রসেসর এই জায়গায় সে প্রসেস করার পরে সে কি আউটপুট দিয়ে দেয়। তো এইভাবে অ্যাকচুয়ালি সে কাজটা করে থাকে। তাহলে এইটা তো আমরা বুঝলাম যে রোবোটিক্স দোষ একটা জিনিস, রোবট গুলো কি কিউট আছে, তাই না? আচ্ছা, যাই হোক, সিএসসি তে আসলে বাংলাদেশে আলাদাভাবে রোবোটিক্স পড়ানো হয় না জেনারেলি। সিএসসি তে রোবোটিক্স না, বাট হ্যাঁ সিএসসি এর জিনিসপাতি গুলাই তো পরে ডেভেলপ হচ্ছে, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের কি বলতে পারে জিনিসটাকে অবদান রাখতেছে বা ডেভেলপ করতে সাহায্য করতেছে। ওকে, এর পরের যে টপিকটা, এরপরের টপিকটা একটু দেখো, এরপরের টপিকটা অন্যরকম, সেটাকে আমরা বলি হলো, কি বলা যেতে পারে, এই টপিকটার নাম হলো ক্রায়োসার্জারি। আচ্ছা, তোমরা যারা মোটামুটি বলতে পারো যে সায়েন্স ফিকশন পড়ি আমরা, মানে সায়েন্স ফিকশন পড়ার কথা, দা ফ্রিক বলছে সায়েন্স ফিকশন বা ইংলিশ সায়েন্স ফিকশন বা যে কোনো সায়েন্স ফিকশন যেগুলো আছে, সায়েন্স ফিকশনের শব্দ প্রায় থাকে যে মহাকাশ যানে করে তারা যাচ্ছে, সেখানে হলো তারা ক্রায়োজেনিক স্লিপের মধ্যে আছে, তারা 100 বছর পরে জেগে উঠলো, 100 বছর ধরে ঘুমায় আছে এই কিসের মধ্যে বলতে পারি, ক্রায়োজেনিক স্লিপে। এরকম একটু মোটামুটি তোমরা শুনতে পারো যারা, বা মোটামুটি আর কি সায়েন্স ফিকশন টিকশন পড়লে এইসব শব্দ আসার কথা। ক্রায়োজেনিক স্লিপ বা মুভিতেও পাওয়ার কথা, ক্রায়োজেনিক স্লিপে সে এখন ঘুমায় আছে। এই ক্রায়ো মানে হলো শীতল, বুঝছো? এই ক্রায়ো শব্দটার মানে হলো শীতল। তার মানে তুমি চিন্তা করো, একটা মানুষকে তুমি যদি টেম্পারেচার খুব কমায় দাও না, দেখা যায় তুমি ধরো যে একটা মানুষকে তুমি বলতে পারো -2 ডিগ্রি বা -100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তখন তুমি নিয়ে গেছো, তাহলে কি তার কোষের যে বিপাক যে ক্রিয়াগুলা বা বলতে পারি মেটাবলিজম, সেই মেটাবলিজম গুলা সবগুলো তোমার কি হয়ে যায়, তখন অফ হয়ে যায়। তুমি তখন আর তোমার শরীরটা কাজ করতেছে না অ্যাকচুয়ালি, তোমার শরীরে কোনো কিছু কি মেটাবলিজম হচ্ছে না, তোমার পুরো শরীরে তোমার জমে গেছে অ্যাকচুয়ালি। তার মানে তোমার শরীরের বলতে পারো হার্ট তখন আর পাম্প করতেছে না, দেন তোমার অন্যান্য যেসব জিনিস তোমার অ্যাকচুয়ালি মেটাবলিজম ঘটায় সেগুলো তোমার কাজ করতেছে না, তুমি ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, মানে সায়েন্স ফিকশনে যেটা দেখায় যে মানুষের কোনো সমস্যা হচ্ছে না, আবার 100 বছর পরে জেগে উঠতেছে, ওইটাতে এখনো ওইভাবে আমরা ডেভেলপ হয় নাই বা অতদূর পর্যন্ত আমাদের প্রযুক্তি যায় নাই। বাট এইটুকু জিনিস যে আমাদের যে টেম্পারেচার কমাই দিই, দেন আমাদের সেলের মেটাবলিজম অফ হয়ে যায় বা কমে যায়, এইটুকু আমরা জানি। তো সেটা দিয়ে আমাদের একটা বাস্তব দোষ একটা জিনিস আছে, সেটাকে আমরা বলতে পারি কি, যে এই যে ক্রায়োজেনিক সার্জারি বা আমরা বলতে পারি ক্রায়ো সার্জারি। জিনিসটা কি দেখাই তোমাকে, দোষ একটা জিনিস। ধরো যে আমাদের কোষের মধ্যে কোন একটা জায়গায় কি হয়েছে, আমাদের টিউমার হয়েছে, ধরলাম কোন একটা টিউমার হয়েছে কোন একটা কোষের জায়গায়, ধরলাম একটা টিউমার হয়েছে, এই যে টিউমার, খুবই ছোট একটা জায়গায় একটা টিউমার হয়েছে। নর্মাল সময় আমরা কি করতাম বলতো, অপারেশন যদি আমরা করতাম, নর্মাল অপারেশন করলে আমার এই আশেপাশের জায়গাটা অবশ করে আমার এই পুরো জায়গাটা তোমার কি করে নিত, কেটে ফেলতে হতো, পুরো জায়গাটাই কেটে ফেলতে হতো। আর পুরো জায়গাটা আমার কেটে ফেললে তার সমস্যা কি হতো, যে ওই জায়গাটা ক্ষত দেখাতো বা অনেকদিন পরে জিনিসটা ঠিক হতো, এইটা একটা ওয়ে ছিল। দেন এই টিউমার গুলাকে মেরে ফেলার জন্য আরেকটা ওয়ে ছিল রেডিওথেরাপি। বাইরে থেকে আমরা আলফা বিটা গামা এইসব রে এর মধ্যে পাঠিয়ে দিতাম নির্দিষ্ট পরিমাণে অবভিয়াসলি, দেন সেটা আমাদের কি করতো, এই টিউমারকে সেলকে মেরে ফেলতো। দেন হ্যাঁ, সেটাও আমরা একটা কাজ করতাম, সেটাকে আমরা রেডিওথেরাপি বলতে পারতাম। আরেকটা ওয়ে হলো এই ক্রায়োসার্জারি। জিনিসটা দেখাই তোমাদের, ধরো যে এইটার আশেপাশে আরো অনেক সেল আছে, সেলের তো অভাব নেই, তো আমাদের ধরো আশেপাশে আরো সেল আছে, ধরো অনেক 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 সেল আছে, ঠিক আছে? যে কত কত সেল আছে, তাই না? আমাদের আশেপাশে যে কত সেল আছে। ওকে, এখন এই যে ধরো যে সেলগুলো আছে, এখন যে আমি সবগুলো সেলকে যদি এখান থেকে কেটে ফেলি বা অপারেশন করে সরাই ফেলি, এই যে এটাকে বের করতে গেলে তাহলে তো আমাদের বাকি সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা করি কি জানো, এই জায়গার মধ্যে আমরা এই যেরকম এটাকে বলতে পারি কি, আমাদের কোনো কিছু আলাদা করার জন্য আমাদের কি ক্রায়োজেনিক মেশিনটা আমাদের আছে, সেটা এই জায়গায় নিয়ে আসার পর আমরা আশেপাশের জায়গাটাকে আমরা অনেক বেশি শীতল করে ফেলি। এই জায়গার মধ্যে আমাদের শীতল গ্যাস আছে কিছু, যেমন আমরা বলতে পারি আমাদের আর্গন আছে, তারপরে আর্গন গ্যাস, সাধারণত আমরা আর্গনটা প্রয়োগ করে থাকি, এবং এই আর্গন গ্যাস প্রয়োগ করার মাধ্যমে এই জায়গাটাকে আমরা কি করে ফেলি জানো, পুরোপুরি শীতল করে ফেলি বা পুরো ঠান্ডা করে ফেলি, জমাই ফেলি, এবং টেম্পারেচার প্রায় কত, আমরা -65 এর দিকে নিয়ে যাই সেটা। আর একটা জিনিস আমাদের আছে, সেটা হলো লিকুইড নাইট্রোজেন। তবে নাইট্রোজেন গ্যাসের নাম শুনছো না? নাইট্রোজেন গ্যাসটা অনেক ঠান্ডা,
সেটা যদি আমরা জমাই ফেলি বা লিকুইড নাইট্রোজেন প্রয়োগ করি সেটা কি পুরো জমে যায়, মানে এত ঠান্ডা, ঠিক আছে। কারণ নাইট্রোজেন আসলে বলতে পারি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দুইটাই অনেক 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 কম, যার কারণে ওইটা কি মানে ঠান্ডা করলে সেই লেভেলের তোমার কি মানে টেম্পারেচার কমায় দেয়। এই জায়গায় ধরো আমি লিকুইড নাইট্রোজেন দিলাম বা আর বিভিন্ন রকম গ্যাস আমি এই জায়গায় দিয়ে দিলাম, সেটা দিয়ে মোটামুটি আমরা কি করি এই জায়গাটাকে খুব বেশি শীতল করে ফেলি। এখন খুব বেশি যদি শীতল করে ফেলি তাহলে আমাদের যে নর্মাল কোষগুলা, এই যে নর্মাল যে সেলগুলো আছে ইয়েলো সেলগুলা, সেগুলোর আমাদের কি মেটাবলিজম অফ হয়ে গেছে। এই সেলগুলো কি এখন প্রিজার্ভ হয়ে আছে, এগুলো মেটাবলিজম করতেছে না, বাট স্টিল আমার যে টিউমার সেলটা সেটা তোমার মেটাবলিজম করতেছে। তখন আমরা করি কি জানো, জাস্ট খুবই একটা সুচ দিয়ে বা এই বলতে পারি মেশিনটা দিয়ে সেখান থেকে আমরা এই যে জায়গাটাকে এটাকে আমরা আলাদা করে নিয়ে আসি। জাস্ট এইটুকুকে বা এই টিউমার সেলটাকে এইটুকুকে আমরা কি বাইরে বের করে নিয়ে আসি। তুমি চিন্তা করো মানে আশেপাশের কোষগুলোকে কিন্তু আমি কিছু করতেছি না, এবং আশেপাশের কোষগুলো ক্ষতিগ্রস্তও হচ্ছে না, কারণ ওই কোষগুলোতে এখন তোমার কি আছে পুরো জমে আছে, প্রিজার্ভ হয়ে আছে। বিষয়টা সেরকম, সেই জায়গা থেকে আমি শুধুমাত্র এই টিউমার সেলটাকে বের করে আনতেছি, আমার আশেপাশের জায়গার খুব একটা ক্ষতি হলো না। হ্যাঁ, তারপরে তখন আমি আবার অন্যান্য গ্যাস যেগুলো অ্যাকচুয়ালি কি বলতে পারো যে এই কোষটাকে আমি টেম্পারেচার তখন আবার বাড়াই দিই, বাড়াই দেওয়ার পরে তখন তার মানে কি আমার এই কোষের মেটাবলিজম আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তখন আমি দেখলাম যে হ্যাঁ আমি কোষটাকে জমাই ফেলছিলাম, কারণ টিউমার সেলের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তারপরে কোন টেম্পারেচারে তার মেটাবলিজম কিরকম হবে সেগুলো নর্মাল সেলের থেকে আলাদা, এই জন্য টিউমার সেলটা জমে যায় না। বুঝতে পেরেছো? আই রিপিট, বিষয়টা অনেক জোস যে আমি কি করতেছি এই ক্রায়োসার্জারিতে আমার যে কোন একটা জায়গা থেকে আমরা কি করতে যাচ্ছি, ছোটখাটো কোনো টিউমার বা কোন রকম ইনফেকশন বা যে কোনো কিছু আমি আলাদা করে ফেলতে যাচ্ছি। আমরা কি করি তার আশেপাশে পুরো জায়গাটাকে লিকুইড নাইট্রোজেন বা যে কোনো কিছু দিয়ে আমরা খুব বেশি কোল্ড করে ফেলি, খুব বেশি ঠান্ডা করে ফেলি, জমাই ফেলি। যদি জমাই ফেলছি তার মানে আমাদের কোষগুলো কোনো মেটাবলিজম নাই, ঠিক আছে, কোষগুলো কোনো কাজ করতেছে না। দেন হলো আমি এই জায়গা থেকে কি করে ফেলতেছি, দেও আমার টিউমার সেলটাকে বাইরে বের করে নিয়ে আসছি। খুব ভালো কথা, বের করে নিয়ে আসলাম, এন্ড বের করে নিয়ে আসার পরে তারপরে আমি আবার টেম্পারেচার বাড়াই দিই, আমার কোষের মেটাবলিজম স্বাভাবিক হয়ে যায়। ডান, কাজটা শেষ। ভালো কথা বলছে ফাইরুজ ইয়াজদানি। তবে অ্যানাস্থেসিয়া আর ক্রায়োসার্জারি দুটাকে সেম? না না, সেম না। ক্রায়োসার্জারিতে আমি কোষের মেটাবলিজমটাই অফ করে দিছি, আর অ্যানাস্থেসিয়াতে কোষের মেটাবলিজম নরমালি ঘটতে থাকে, জাস্ট আমাদের স্নায়ু বা নার্ভ সেটা যেন আমাদের ব্রেনে ঠিকঠাক মতো সিগন্যাল না দেয় সেই রকম একটা ব্যবস্থা করে রাখি, মানে আমরা অজ্ঞান করা বলতে যেটা বুঝি আর কি, যে অ্যাকচুয়ালি তখন কি অ্যানাস্থেটিক দিয়ে আমাদের জাস্ট স্নায়ু বা নার্ভ গুলা যেন আমাদের ঠিকঠাক মতো সিগন্যাল না নিয়ে আসে। আর আমাদের কোষগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোষগুলো তো সব তোমার কি মেটাবলিজম হচ্ছে, আর আমরা ক্রায়োসার্জারিতে কোষের মেটাবলিজম গুলাই আমরা কি করে রাখি, কমাই ফেলি বা অফ করে রাখি। তো এই দেখো ক্রায়োসার্জারি নিয়ে তো আমরা পড়াশোনা করলাম, অসুবিধা তো আছে, অনেক বেশি কস্টলি, মোটামুটি একটু কস্টলি অন্যগুলোর তুলনায়, বাট বেটার, অবভিয়াসলি বেটার। এন্ড দেন এই জিনিসটা তো আমরা বুঝছি। দেন তো একটু দেখি সামনে দিকে যাই। এরপরে এই দেখো জোর জিনিস মহাকাশ অভিযান, তাই না, স্পেস এক্সপ্লোরেশন। আচ্ছা, এটা তো তো আমরা জানি যে মহাকাশে তো বিভিন্ন, তো আমরা পাবলিকের যাওয়ার ইচ্ছা আছে, আমাদের সবার নাই হয়তো, বাট অনেকেরই আছে অ্যাকচুয়ালি। তো মহাকাশ জোস একটা জায়গা, আমরা পৃথিবীতে তো থাকতেছি, আর মহাকাশে যাওয়ার ইচ্ছা অনেক বেশি। এন্ড তার লেটেস্ট যে প্রয়োগ যেটা তোমরা বলতে পারো সেটা হলো কি মঙ্গল গ্রহে, এই মার্সে, সেখানে তো এখন আমাদের কিউরিওসিটি রোবটটা গেছে। তো তার যে পরিবেশ কিরকম সেগুলো সম্পর্কে আমরা জানতেছি। দেন চাঁদে তো আমরা এর আগে গেছি, মানুষ পাঠাইছি। দেন আমরা বলতে পারো আমরা প্রচুর স্যাটেলাইট পাঠাইছি, কত কিছু পাঠাইছি। ইভেন 24 সালের মধ্যে বা 25 সালের মধ্যে যে টার্গেট হলো কি চাঁদের মধ্যে একটা কলোনি স্থাপন করা, বা চাঁদের মধ্যে অ্যাকচুয়ালি কি পুরোপুরি বাসযোগ্য পরিবেশ তৈরি করা যায় কিনা তার একটা ব্যবস্থা করা। এটা কত রকমের বিষয় আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে মানে এটাই কথা যে আমাদের আগে এটা সত্যি কথা যে আমরা মহাকাশ অভিযানের পিছনে যেরকম অর্থ ব্যয় করতেছি বা সেখানেও যাইতে চাচ্ছি, এটাও সত্যি কথা যে পৃথিবীটাকে ভালো রাখতে হবে, কারণ এটা তো আমাদের মাদার প্ল্যানেট, তাই না। পৃথিবী ঠিক রাখার পরে বাকি গুলো আমরা দেখা যেতে পারে। তবে হ্যাঁ, মহাকাশ অভিযানে আমরা বলতে পারি আমাদের আইসিটি, গ্লোবাল ভিলেজ বা আইসিটি ডেভেলপমেন্ট গুলো প্রচুর পরিমাণে অবদান রাখতেছে। এবং আমরা বলতে পারি ইভেন ওই তো দেখা যাচ্ছে যে আমাদের টেকনোলজি এতটুকু বিস্তৃত লাভ করছে যে সেটা আমাদের যে কি বলতে পারি যে মঙ্গল গ্রহে
অবস্থা কিরকম, অন্যান্য গ্রহের অবস্থা কিরকম, সেগুলো আমরা জানতে পারতেছি। মানে বিষয়গুলো কিন্তু অনেকটা চমকপ্রদ। যেমন ধরো সাপোজ তোমরা তো কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রির মধ্যে আমরা কি জানি, সোডিয়াম একটা নরম ধাতু, এটা কিন্তু আমরা জানি, তাহলে আমরা মোটামুটি কেমিস্ট্রি পড়ি। কেমিস্ট্রির সোডিয়ামের প্রপার্টি ছিল সোডিয়াম একটা নরম ধাতু। বা তুমি যদি অন্য কোনো গ্রহে যাও, সাপোজ তুমি শনি গ্রহে গেলা বা বৃহস্পতিতে গেলা, শনি বৃহস্পতি এগুলোর টেম্পারেচার এত বেশি যে সেখানে দেখা গেছে যে তোমার পুরা সোডিয়ামের লেক আছে, মানে পুরা লেক বা পুরা বিশাল বিশাল বলতে পারো জলাধার, সেটা তৈরি হলো সোডিয়াম দিয়ে। বা সেই গ্রহের টেম্পারেচার অন্যরকম, সেই গ্রহের প্রেশার অন্যরকম, সেখানে পুরা বলতে পারো কি সোডিয়ামেরই লেক আছে, মানে সেই লেভেলের বিষয়টা। হ্যাঁ, ইন্টেসার জিজ্ঞেস করে শনি বৃহস্পতির ইংলিশ কি, স্যাটার্ন, এই যে ঠিক আছে, মানে এরকম বেশ কিছু আছেই ভাই, তোমাদের একটু ইংলিশ জানা উচিত তাই না। জুপিটার, হ্যাঁ স্যাটার্ন জুপিটার এগুলা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো বিষয়গুলো হলো এরকম, মানে কত জোস জোস জিনিসপাতি আছে, সেগুলো চমকপ্রদ বিষয় না, এবং এগুলো অবভিয়াসলি ইন্টারেস্টিং বিষয় না, সেগুলো তো জানা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে। দেন যদি আমরা দেখি, এন্ড এই জায়গায় একটা জিনিস বলা যেতে পারে, এই জায়গায় হলো একটা ভালো জিনিস, সেটা হলো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, তাই না। এখন দেখো যে আমরা যখন কোনো কিছু প্রোডাকশন করি বা কোনো কিছু যখন আমরা তৈরি করি, তাই না, এখন যখন আমরা কোনো কিছু কি বলতে পারি যে আমরা তৈরি করি বা কোনো কিছু আমরা ডেভেলপ করি, সেক্ষেত্রে আমরা জিনিসটা কি হিসেবে বলতে পারি, যে ধরো যে আমি এখন একটা প্লেন বানাবো, বা ধরো আমি সরাসরি কি প্লেনটা বানাই ফেললাম, বা আমি পরে দেখলাম প্লেনে উড়ে না। তো প্রথমে তার কি একটা নকশা তো অবশ্যই থাকে, বাট এখন আমাদের টেকনোলজি এতটাই বিস্তৃত হয়ে গেছে যে আমরা প্রথমেই তার কি একটা পুরো নকশা, পুরো মডেল তৈরি করে ফেলতে পারি, 3D মডেল তৈরি করতে পারি। যে কোনো একটা মডেল তৈরি করার পরে সেটাকে আমরা নিজেরাই ক্যালকুলেট করে দেখতে পারি ওইটা ঠিক মতো কাজ করবে কিনা। মানে এত জোস আমাদের টেকনোলজি আগায় গেছে, নিজেরাই আমাদের এইরকম অনেক কিছু টেকনোলজি বা সিমুলেশন আছে, অ্যাকচুয়ালি হ্যাঁ সিমুলেশন, যার মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে আমি যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি তার ব্লু প্রিন্ট হলো এটা, এটা কাজ করবে কিনা, সেগুলো আমরা দেখতে পারি। এবং এই ক্ষেত্রে অনেক জোর জোর জিনিসপাতি গুলো আছে, সেটাকে আমরা মেইনলি বলি হলো কি ক্যাড এবং ক্যাম, মানে কম্পিউটার এইডেড ডিজাইন, বা আমরা বলতে পারি কম্পিউটার এইডেড মেশিনারি, সেগুলোতে আমরা অনেক জোর জোর কাজ করতে পারি। দেন বলতে পারো যে আমাদের উৎপাদন ব্যবস্থায় ইন্টারনেট তো অবদান রাখতেছি, যে কোনো জায়গায় বসে আমরা উৎপাদনটা কন্ট্রোল করতে পারি, দেখতে পারি। টেলিযোগাযোগ সেবাটাও কি আমাদের অবদান রাখতেছে। দেন এই জায়গা থেকে যে আমাদের যে কোনো কিছু যে এখন আমরা ডেভেলপ করতে যাচ্ছি বা উৎপাদন করতে যাচ্ছি, তার আগে কিন্তু আগে ইউজারের কাছ থেকে রেসপন্স দিতে হয়। কারণ নতুন নতুন যে আমাদের মোবাইল বা অনেক কিছু যে লঞ্চ হয়, এগুলোর আগে আসলে জানার চেষ্টা করে যে আসলে ইউজাররা কি চায়। তো উপাত্ত সংগ্রহে আমরা বলতে পারি কি আইসিটি অনেক অবদান আছে। দেন পণ্যের মান নিয়ন্ত্রণ, ওই যে জিনিসটা বললাম, আমার জিনিসটা ঠিক মতো কাজ করতেছে কিনা, জিনিসটা কোয়ালিটিফুল কিনা, এই সবগুলো কন্ট্রোল করার জন্য কি যে আমরা বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করি, সবকিছু তার হাতে দেখে বা চোখে দেখে বোঝা পসিবল না। ইভেন বেশ কিছু হাই লেভেলের কাজে আমরা রোবটও ইউজ করি। এই যে তোমাদের টেসলা, তারপরে বলতে পারো আরো যে হাই লেভেলের যে ফেরারি বা এইসব যে গাড়ি যে তৈরি করা হয়, তোমার কি মনে হয় প্রত্যেকটা পার্ট তোমার কি আলাদা আলাদা ভাবে মানুষ সবগুলো জোড়া লাগাচ্ছে? না, সেগুলো বিশাল বিশাল মেশিনারিজ আছে, বা বলতে পারি বিশাল বিশাল রোবট আছে, সেগুলোর মধ্যে কি পুরো বলতে পারো তাদের কি পুরো কন্ট্রোল করা বা কোডিং করা বা সেভাবে তাদের ইনস্ট্রাকশন দেওয়া, জাস্ট তোমার কি বিশাল বিশাল এরকম গাড়ি কন্টিনিউয়াসলি তৈরি হতে আছে। এই সবগুলোতে এরকম গাড়ি কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, মানে সেখানে সবাই হাত দিয়ে যে তোমার প্রত্যেকটা জিনিস কি বলতে পারো যে আলাদা আলাদা ভাবে তোমার অ্যাডজাস্ট করতেছে, বিষয়টা সেরকম না। পুরোটাই একটা মেশিন থেকে তৈরি হয়ে আসতেছে, অনেক কয়টা মেশিন থেকে তৈরি হয়ে আসতেছে অ্যাকচুয়ালি। এটা আমরা বুঝতে যে আমাদের আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো এরপরে তাহলে আমি এইটা বললাম, এই টার্মসটা বললাম কেবলই, যে ক্যাড এবং ক্যাম, এই টার্ম যেটা বললাম, এবং এটার উপর ভিত্তি করে আমি তোমাদের যে জিজ্ঞেস করি ক্যাড জিনিসটার ফুল মিনিং কি, দেখি তোমরা একটু বলো তো। আমি বললামই কিন্তু কেবল, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা ক্লাসে আসছো কি নাই তার জন্য আর কি এই ফার্স্ট চ্যাপ্টার আর কি পোলগুলো, ফার্স্ট চ্যাপ্টারে আর কি তেমন অতটা পোল হয় না, মানে সবই তোমার জানতে হয়, তো তার জন্য আর কি পোলগুলো দেওয়া। এবং গতকালকে তোমাদের অনন্ত ভাইয়া যেটা বলছিল সেটা হলো যে তোমাদের কিন্তু আমরা পোল গুলা দেই
এটার পিছনে অনেক মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? মানে এর অবভিয়াসলি দরকার আছে, মানে ক্লাসের মাঝখানে কোনো কি কাজ টাজ নাই, একটা পোল দিয়ে দিচ্ছি, বিষয়টা সেরকম না। পোল গুলো তোমাদের একটু কনসেন্ট্রেশন ধরে রাখা, অলসো তোমাদের বলতে পারো যেন তোমার ঠিকঠাক মতো অ্যাকচুয়ালি কারেক্টটাই ঠিক মতো দিচ্ছ কিনা, বা রেসপন্স কতটা আছে, এগুলোর জন্য পোল খুব ভালো একটা জিনিস। তবে আর সমস্যা দুঃখের বিষয় আর কি বলবো, দুইটাই তোমার পোলেও ইচ্ছা মতো মনের সুখে উল্টাপাল্টা ভোট দাও। এন্ড পরীক্ষায় এইগুলো কিন্তু দেখো, এখানে 4টা অপশন, পরীক্ষার এমসিকিউ 4টা অপশন, সেখানে যদি এইসব কাজ করো তাহলে তো বুঝতেছে কি হবে। ওকে, যাই হোক, পোলটা এন্ড করি। এন্ড করার পরে যে রেজাল্টটা শেয়ার করি, 62% মতো ভোট দিচ্ছে তোমরা কোথায়, সি তে। তো হ্যাঁ, সি কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি আমাদের, ঠিক আছে? সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যে কম্পিউটার এইডেড ডিজাইন, সেটাই কিন্তু বললাম যে দুইটা টার্মস বলছিলাম, মানে এইডেড মানে অ্যাডেড, ঠিক আছে? যে একটাকে আমরা বলি হলো কি কম্পিউটার এইডেড ডিজাইন, এটা হলো ক্যাড, আর কম্পিউটার এইডেড মেশিনারি, ক্যাম, ঠিক আছে? তো এটা আমাদের কি হবে, কম্পিউটার এইডেড ডিজাইন। ওকে, তাহলে তো আমরা কোশ্চেন 3 পর্যন্ত করলাম। তারপরে দেখো যে আমাদের আর কোন কোন জায়গায় আইসিটি ব্যবহার থাকতে পারে। যেমন প্রতিরক্ষা, প্রতিরক্ষার আইসিটি সেই লেভেলের ব্যবহার আছে, প্রতিরক্ষা বা ডিফেন্সে। সেক্ষেত্রে আমরা জিনিসটা কিরকম ভাবে বলতে পারি, দেখো কত রকম রোবট আছে, ড্রোন আছে, তারপরে হলো এখন অনেক হাই লেভেলের আমরা বলতে পারি কি রোবট আছে যেগুলো অনেক দূর থেকে নির্দিষ্ট দূরত্ব থেকে লক্ষ্যভেদ করতে পারে। তাহলে এই লেভেলের জিনিসপাতি গুলা প্রতিরক্ষায় বা স্যাটেলাইট টার্গেটিং, এইসব যে জিনিসপাতি গুলা, এগুলো তো বুঝতেছি যে আমাদের ডিফেন্সে কিরকম লেভেলের ব্যবহার হচ্ছে। তো এইগুলো বুঝতেই পারতেছি, এগুলো সবগুলো হলো কি আইসিটির অবদান বা আইসিটির ব্যবহার বলতে পারি আমরা, তাই না? তাহলে এইগুলো সম্পর্কে আমরা মোটামুটি পড়লাম, প্রতিরক্ষা সম্পর্কে পড়লাম, তারপরে কম্পিউটার ডিজাইন পড়লাম, তারপর আর কিছু জিনিস নিয়ে আমরা একটু পড়াশোনা করব, বায়োমেট্রিক, বেশ কিছু জিনিসপাতি আছে। তার আগে আমরা হালকা একটু ব্রেক নিয়ে নিই, ঠিক আছে? একটু ব্রেক নিই, ব্রেকের পরে আমরা আবার শুরু করব। একটু ব্রেক কাটানোটা আসে। মাথায় চ্যাপ্টারটা ইজি, এই জন্যই বলতে চাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের মাথায় একটু কোনো লোড আসার কথা না, কারণ কঠিন কিছুই পড়াই নাই, কোনো কোডিং করাই নেই, কোনো ওয়েবসাইট বানাই নাই, কোনো এইচটিএমএল কিছু লিখি নাই। জাস্ট বলতেছে যে এইসব এত জোর জিনিসপাতি আমাদের আইসিটি তে আছে। তো অ্যাকচুয়ালি যদি কেউ আইসিটি নিয়ে পড়াশোনা করো, তো ইটস এ ভেরি গুড প্লেস অ্যাকচুয়ালি, এন্ড হিউজ প্লেস। তো লেটস হ্যাভ এ ব্রেক। তো ব্রেক। আচ্ছা, ধরো যে আমাদের বাচ্চা হলো কত, 10:53, 10:53 আমরা আবার শুরু করবো। আচ্ছা, ধরো যে আমরা দিচ্ছি হলো 11:05 পর্যন্ত, তো আমাদের বিশাল ব্রেক দিলাম একটা। একটা চ্যাপ্টারটা ইজি, একটা ব্রেক দেওয়া যায়, কারণ আমি একটু দেখে আমরা ঠিক এক্সাক্ট শুরু করবো।
এত বড় ব্রেক! ও, এখন তুমি ব্রেকে আছো, ঠিক আছে? বিরতি দেওয়া হয়েছে, একটু পরেই শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু এবার বাদ দিয়ে গেছি, তো আশা করি চমৎকার একটা ব্রেক কাটানোর পরে আবার সবাই আমরা চলে এসেছি। তাহলে চলো গাছের সামনে দিকে আরেক বাড়ি আমাদের প্যারা আছে, মানে টপিকে, সেগুলো আমরা একটু আলোচনা করি, কেমন? তো চলো একটা জিনিস দেখি আমরা। তো আমরা প্রতিরক্ষা নিয়ে তো আমরা পড়লামই, দেন আরেকটা জিনিস নিয়ে আমরা পড়বো, সেই জিনিসটা মানে অ্যাকচুয়ালি দোষ, সেটা হলো কি বায়োমেট্রিক্স। এই জিনিসটা বোঝার আগে আমরা যদি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করি, ধর আমাদের কি যে মোবাইল বা কম্পিউটার ইউজ করতেছি, সেখানে পাসওয়ার্ড ইউজ করি আমরা, বাট পাসওয়ার্ডের পাশাপাশি আর যে জিনিসটা আমরা ইউজ করি, মোবাইলের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, ফেস রিকগনিশন ইউজ করি, আইরিশ স্ক্যানিং ইউজ করি, এরকম বেশ কিছু জিনিসপাতি আমরা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি যেগুলো ইউজ করে থাকি সেগুলোকে আমরা বলতে পারি হলো বায়োমেট্রিক্স। মানে যেগুলো প্রত্যেকটা একটা ব্যক্তিকে আরেকটা ব্যক্তি থেকে আলাদা করতেছে, যে ফিচার গুলা, সেগুলোকে আমরা মেইনলি বলতেছি হলো কি বায়োমেট্রিক্স এর আলোচনার বিষয়। ঠিক আছে, একটু জিনিসটা খেয়াল করে দেখো যে বায়োমেট্রিক্স এর মধ্যে কি কি জিনিসপাতি আমার নেই। ফেস নেই, ফেসিয়াল রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট তো মোবাইলে, ইভেন কম্পিউটারে, এগুলো তো একটা কমন জিনিস। দেন হ্যান্ড জিওমেট্রি, হাতের গঠনটা কিরকম সেটা। দেন আইরিশ, আমাদের চোখের আইরিশ, অনেক সময় আইরিশ স্ক্যান করে, অনেক ফোনে এখন আইরিশ স্ক্যানার আছে। দেন রেটিনা, অনেক জায়গায় রেটিনা কিরকম, রেটিনার থেকে স্ক্যান করে, কারণ একজনের রেটিনা থেকে একজনের রেটিনা কি আলাদা হয়। এই যে জিনিসগুলোকে, এগুলা কি ডিফার করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং প্রত্যেকটা পার্সনের বিষয়টাই হলো কি ইউনিক। দেন হলো আচরণগত বৈশিষ্ট্য, অনেক সময় তোমার জিনিসটা নাই, যে কণ্ঠস্বর, ভয়েস, অনেক সময় ভয়েসের ডিফারেন্সটা কম্পিউটার বুঝতে পারে, যদিও এই জন্য এটা মাঝে মাঝে রিস্কি হয়ে যায়, মানে অতটা নির্ভুল না, বাট মোটামুটি কাজ করে, বেশ ভালো কাজ করে। দেন হলো সিগনেচার, এক একজনের অনেক সময় তোমরা দেখছো যে এখন এনআইডি যখন নেওয়া হয় বা ন্যাশনাল আইডি কার্ড যখন নেয়, মানে তোমাদের কেউ কেউ হয়তো পাইছো, সেক্ষেত্রে যে সিগনেচারটা সেটা কি মানে তোমার আলাদা একটা মেশিনের উপর সিগনেচার দিতে হয়, এই যে সিগনেচারের প্যাটার্নটা, সেটা সে তোমার মোটামুটি কি করে রাখে, রেকর্ড করে রাখে, একজনের একটা সেটা একরকম। দেন টাইপিং কি স্ট্রোক, মানে একজনের যে টাইপ করার ধরনটাও, এটা অ্যাকচুয়ালি যে কতগুলো স্ট্রোক, কোনটায় আগে কোনটায় পরে করতেছে, এটাও দিয়ে আসলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কে টাইপ করতেছে। ঠিক আছে, এরকম বেশ কিছু বৈশিষ্ট্য, এটা যদি আমি একজন থেকে আরেকজনকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছি, এই ফিচার গুলোকে আমরা বলি হলো বায়োমেট্রিক। যখন এই যে পাসপোর্ট নেয় বা এরকম নেয়, তখন যে দেখবা যে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আইরিশ স্ক্যান করতে হয়, রেটিনা স্ক্যান করতে হয়, ঠিক আছে। দেন এগুলো তো আমরা মোটামুটি বুঝলাম। এইগুলোর মধ্যে তাহলে দেখি তোমরা আমাকে বলতে পারো যে কোন বৈশিষ্ট্যটা বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় না। অনেকগুলো কিন্তু আমি বললাম যেগুলো আমাদের বায়োমেট্রিক ইউজ হয়, তো তোমরা এখন বলো কোনটা বায়োমেট্রিক ইউজ হয় না। শরীরের মাপ। হ্যান্ড জিওমেট্রি মানে হাতের শেপ, হাতের শেপটা কিরকম। শরীরের মাপ সম্ভবত। আচ্ছা, সাকিব জিজ্ঞেস করে বায়োমেট্রিক্স কি, এইটাই তো বললাম যে অ্যাকচুয়ালি যে বায়োমেট্রিক্স অ্যাকচুয়ালি আমি কাকে নিয়ে আলোচনা করতেছি, যে বায়োমেট্রিক্স হলো যেসব ইউনিক ফিচার, যে হিউম্যান বডির যেসব ইউনিক ফিচার, যেটা একজন থেকে আরেকজনকে আলাদা করে, যেটা আমরা সিকিউরিটি পারপোজে ব্যবহার করতে পারি, সেই জিনিসটাকে আমরা বলতেছি হলো বায়োমেট্রিক। আচ্ছা আসো, পোলটাকে যদি আমরা এন্ড করি, মোটামুটি কি সবাই ভোট দিচ্ছ না? 70% ভোট দিচ্ছ, বাকি 30% এখনো ঘুমায় আসছো। বাকি একটু ভোট দিয়ে ফেলি আমরা, কেমন? আচ্ছা, দেন আসো পোলটা এন্ড করলাম, এই যে রেজাল্টটা শেয়ার করলাম।
তোমরা দেখলাম ডিএনএ তে ভোট দিছে 22% আর শরীরের মাপে ভোট দিছে হলো অলমোস্ট 70% এর কাছাকাছি। হ্যাঁ, আমাদের অ্যান্সার হবে কি ডি, বা শরীরের মাপটা। কারণ একজনের শরীরের মাপ এটাকে কখনো কি আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করতে পারি না। বাট তোমরা যারা ডিএনএ দাগাইছো একটু খেয়াল করো তো, অনেক সময় ধরো একটা মানুষ পুরোপুরি পুড়ে গেছে, অনেক সময় অগ্নিকাণ্ডে এগুলো হয় না? অগ্নিকাণ্ডে বা তোমার শরীরটা এতটাই পচন ধরছে যে যার কারণে একজন থেকে আরেকজনকে আলাদা করা যাচ্ছে না, বা আমি বুঝতে পারতেছি না তার ফিগারটা কিরকম। কোনো কিছু আমার ধরো যে হাত যদি পড়ে যায় তাহলে কি আমরা কি পাবো না, যে আমরা ফিঙ্গারপ্রিন্ট পাবো না। Then চোখে কোনো সমস্যা হলে আমরা আইরিশ, রেটিনা এগুলো ইউজ করতে পারবো না। আর শরীরের মাপটা অ্যাকচুয়ালি আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় না। যে এক একজনের একই উচ্চতা, সেম উচ্চতা তো অনেকেরই হইতে পারে, সেম হাইট, সেম ধরনের শরীরের গঠন, এটা তো অনেকেরই হইতে পারে, তাই না? তাহলে এটা তার ইউনিক না। দেন ডিএনএ, প্রত্যেকটা মানুষের ডিএনএ তে ফুল যে ডিএনএ ম্যাপিংটা সেটা আলাদা। যার কারণে আর কি বুঝতেই পারতেছি ডিএনএটা এটা আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতিতে ইউজ হয় না কেবল শরীরের মাপ, তাই না? যে অবভিয়াসলি ডিএনএ ইউজ হয়, ডিএনএ ম্যাপিং এটা কত জোস একটা জিনিস, তাই না? ইভেন নট অনলি দ্যাট, অনেক সময় যে কে কার সন্তান, বা পিতৃত্ব পরিচয়, বা মাতৃত্ব নির্ণয়, বা অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বার নির্ণয়, এইসব জিনিসপাতি এগুলোর জন্য কিন্তু অনেক সময় ডিএনএ ম্যাপিংটা অ্যাকচুয়ালি কি করা হয়ে থাকে। তাহলে এই যে জিনিসটা, যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ডিএনএ গুলো আলাদা, আর একই যে বলতে পারে একই বংশের ডিএনএ, বা যে তার বাবা মা, তার সাথে ডিএনএ এর মিলটা অনেক রকম বেশি, অনেকটা বেশি। তো ডিএনএ ম্যাপিং এটা অনেক জোস একটা জিনিস। আর তোমাদের ডিএনএ সম্পর্কে মোটামুটি আসলে জানো কি? তোমাদের বায়োলজি পড়ছো না? বায়োলজির মধ্যে পড়ছো না যে আমাদের ডিএনএ এর মধ্যে কি কি আছে? নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, আর তোমার কি ফসফরিক অ্যাসিড, এই সব কিছু মিলে তৈরি করে কি যে আমাদের যে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এইসব জিনিসপত্র গুলো বায়োলজিতে পড়ছো না তোমরা? ওই যে এজিটিসি, যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, কত জোস একটা চ্যাপ্টার ছিল আমাদের মানে বায়োলজিতে। তো এই যে বিষয়গুলা, সেইগুলাই যে এজিটিসি, যে সিকোয়েন্স গুলা, এটা কার কিরকম ভাবে আছে সেটাকে আমরা বলতে পারি ডিএনএ ম্যাপিং, যে কোথায় কোনটা আছে এই নিউক্লিক অ্যাসিড গুলা। তো এই যে বিষয়টা, তো সেটা থেকে আমরা আসলে বলতে পারি ডিএনএ এটা যে একজনের সাথে আরেকজনের কি আলাদা। দেন সেটার ক্ষেত্রে আমরা ডিএনএ ম্যাপিংটা বায়োমেট্রিক্স অনেক জোস একটা জিনিস। তাহলে যদি তোমাকে এখন আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আরেকটা পোল কোশ্চেন, যে কোন বায়োমেট্রিক্স পদ্ধতিটা সবচেয়ে নির্ভুল? এখানে কয়েকটা বায়োমেট্রিক্স পদ্ধতি আছে: কণ্ঠস্বর, আইরিশ, হাতের ছাপ, হ্যান্ড জিওমেট্রি। কোনটা সবচেয়ে ভালো হইতে পারে বলে তোমাদের ধারণা? সেই জন্য আমি আরেকটা পোল লঞ্চ করতেছি। এই পোলটা একটু সবাই ভোট দাও, কোনটা সবচেয়ে ভালো হতে পারে? যে সবাই একটা ভোট দাও, কেমন? হাতের ছাপ। আচ্ছা, হ্যান্ড জিওমেট্রি আর ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য কি? হ্যান্ড জিওমেট্রি হলো পুরো হাতের শেপ, দেখবা তোমাদের একজনের হাতের শেপ আর আরেকজনের হাতের শেপ থেকে কিছুটা আলাদা। আবার অনেক সময় কিছুটা একই রকম মনেও হয়, যে ওর হাত আমার হাতের গঠন বা কাঠামোতে একই রকম অনেকটা। তো সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি তোমার হ্যান্ড জিওমেট্রি। হাতের আর হাতের ফিঙ্গারপ্রিন্ট ছাপ। তো বুঝতেই পারতেছো, যে আমাদের প্রত্যেকটা আঙ্গুলের যে আমাদের যে ফিঙ্গারের যে প্যাটার্ন গুলা, সেটাকে আমরা বলতেছি হলো কি ফিঙ্গারপ্রিন্ট। যে আঙ্গুলের যে রেখাগুলা, ফিঙ্গারের যে রেখাগুলা। হ্যাঁ, মাহাদি যায়। আচ্ছা, তাহলে আসো আমরা যে পোলটা এন্ড করি। রেজাল্টটা শেয়ার করলে দেখবা 53% ভোট দিয়েছে আইরিশে, আর বিভিন্ন রকম স্ক্যাটার্ড ওয়েতে ভোট পড়ছে বাকিগুলোতে। তো একটু জিনিসটা খেয়াল করে দেখো, যে আমাদের অ্যান্সার হবে কিন্তু আইরিশ, তাই না? দেখো কেন আইরিশ হবে। প্রথমে কণ্ঠস্বর, অনেকের কণ্ঠস্বর একই রকম হতে পারে। বা ধরো যে অনেক সময় তোমরা কি করছো, একটু ধরো ঠান্ডা কাশি লাগছে, তখন যে কণ্ঠস্বর আর পরে কণ্ঠস্বর দুটো তো একরকম হবে না। তোমরা এই যে ক্লাস নিতে, তোমরা তো যদিও অনলাইনে সামনাসামনি না, তারপর তোমরা তো মাঝে মাঝে বুঝতে পারো যে যে আমরা কখন নর্মাল ভয়েসে কথা বলতেছি, মানে নর্মালি আমাদের ভয়েস একটা, বাট আমাদের যখন কি ঠান্ডা লাগছে। এই যে চমৎকার একটা উদাহরণ দেওয়া যায় অনন্ত ভাইয়া, বুঝতেই পারছেন, আমরা চিনতেই পারতেছি না যেটা অনন্ত ভাইয়া, তাই না? আচ্ছা, যে সামথিং লাইক দ্যাট, মানে আমাদেরও যখন আমরা যখন ঠান্ডা লাগে বা যে কোনো কিছু হয়, মানে বুঝতেছে গলার ভয়েসটা কি চেঞ্জ হয়ে যায়। সো দ্যাটস এ প্রবলেম। তো এই জন্য কণ্ঠস্বরটা আমরা কি অতটা ভালো না। দেন হাতের ছাপের ক্ষেত্রে তুমি চিন্তা করো, ফিঙ্গারপ্রিন্ট এটা অনেক জোস, ফিঙ্গারপ্রিন্ট অ্যাকচুয়ালি অনেক ভালো, ফিঙ্গারপ্রিন্ট অবভিয়াসলি অনেক ভালো একটা উপায়, তো ইটস এ ভেরি গুড থিং। বাট হ্যান্ড জিওমেট্রির কথা চিন্তা করো, অনেকের হাতের ধরনটা তো একই রকম হতে পারে। তো
এটা তো ফিঙ্গারপ্রিন্ট থেকে আলাদা, মানে এটা তো পুরো হাতের গঠনটা, মানে পুরো হাতটা দেখতে কিরকম। তো সেটা তোমার কি অনেকে আবার সেমও হতে পারে, বাট অতটুকু সে অ্যাকুরেসি করতে পারে না। তো হ্যান্ড জিওমেট্রি বাদ, কণ্ঠস্বর বাদ, আইরিশ আর হাতের চাপ, হাতের ছাপ। এখন যে হাতের ছাপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি যে অবভিয়াসলি বেটার, আর এর চেয়েও যে আইরিশ, মানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের আইরিশ কখনোই মিলবে না। অনেক সময় হাতের ছাপ পাওয়া নাও দিতে পারে, এরকম কিছু রোগ আছে যেখানে হাতের ছাপ অনেক সময় থাকে না। ঠিক আছে, এরকম বেশ কিছু সমস্যা আছে, অনেক সময় হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে হলো আইরিশ স্ক্যানিং। তো আইরিশ স্ক্যানিং অবভিয়াসলি সবচেয়ে নির্ভুল ভাবে কাজটা করে। অ্যান্সার হবে বি। তো এখানে অনেক কিছু জানলাম। দেন আরেকটা টপিক আছে, সেই জিনিসটাকে আমরা বলি হলো বায়ো ইনফরমেটিক্স। দেখো বায়ো ইনফরমেটিক্স এর দোষ একটা জিনিস। দেখো বায়ো ইনফরমেটিক্স জিনিসটা হলো কি, ধরো একটা বলতে পারি আমাদের সায়েন্সের একটা আলাদা শাখা, যেখানে হলো আমরা বলতে পারি আমাদের ম্যাথমেটিক্স, বায়োলজি এবং স্ট্যাটিস্টিক্স, এই তিনটা সাবজেক্টকে একসাথে আমরা মানে বলতে পারি একটা কম্বিনেশন করা হয়েছে। সাপোজ তোমাকে একটা উদাহরণ দিই, কি উদাহরণ দেওয়া যায়, ধরো বর্তমানে কোভিড-19 এর যে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করতেছে, মানে ভাইরাসের প্যাটার্নটা বোঝার চেষ্টা করতেছে, এবং এই ভাইরাসটা কন্টিনিউয়াসলি মিউটেশন হচ্ছে, মানে ভাইরাস নিজের ভিতরের গঠনটা চেঞ্জ করতেছে। এর যে ভ্যাকসিন আবিষ্কারের যে গবেষণা বা এই ভাইরাস নিয়ে যে গবেষণাগুলা, তোমার এরকম কি বলতে পারি কোটি কোটি ডেটা নিয়ে কাজ করতেছে, যে ভাইরাসের জিনোম সিকোয়েন্স থেকে শুরু করে টোটাল বলতে পারো কি মানে কোটি কোটি ডেটা নিয়ে সেটা কাজ করতেছে। মানে অবভিয়াসলি সেটা আমরা কি বলতে পারি, বায়োলজির একটা পার্ট। দেন সেখানে কি এই বিশাল জিনিসটার সাথে ক্যালকুলেট করতেছে, পরিসংখ্যান আছে, স্ট্যাটিস্টিক্স এর পার্টও আছে, ম্যাথের পার্টও আছে, যে আমি এটা বের করতে যাচ্ছি যে এটা হয়তো সামনে এটা মিউটেট করে কি হবে, বা কোনটা মিউটেট করে কি হয়েছে, এগুলো বের করার চেষ্টা করতেছে। এর বিপরীতে কোন ভ্যাকসিনটা কাজ করতে পারে, ভ্যাকসিনটা কি কি মডিফাই করা লাগতে পারে, কিভাবে জিনিসটা কাজ করতে পারে, এই সব কিছুগুলো নিয়ে আমাদের রিসার্চ করতেছি, এবং এখানে বিশাল পরিমাণ ডেটা নিয়ে, এবং এটা বায়োলজি সংক্রান্ত ডেটাই, এই টাইপের জিনিসকে আমরা মোটামুটি বলে থাকি হলো কি বায়ো ইনফরমেটিক্স এর একটা পার্ট। তাই বায়ো ইনফরমেটিক্স জিনিসটাকে সেটা আমরা মোটামুটি বুঝলাম যে ম্যাথমেটিক্স, বায়োলজি এন্ড স্ট্যাটিস্টিক্স এই সবগুলোর কম্বিনেশন আমরা যে যে বলতে পারি নতুন যে একটা শাখা তৈরি করছি বা সেখানে আমরা কাজ করি, সেটাকে আমরা বলতে পারি বায়ো ইনফরমেটিক্স। এই বায়ো ইনফরমেটিক্স এর একটা পার্ট হলো তোমার কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা দোষ একটা জিনিস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি কি বায়ো ইনফরমেটিক্স এর একটা পার্ট। যেমন ধরো চিন্তা করে দেখো যে আগে তোমাদের যে যেসব জায়গায় গ্রামে যারা আছে তারা মোটামুটি একটু বলতে পারবা, বা আমাদের আব্বু আম্মুরা আরো ভালো বলতে পারবে, আগে দেখা গেছে বছরে একবার ধান চাষ হতো, এখন সেম জমিতে বছরে তিনবার তোমার কি ধান চাষ হচ্ছে। আর অন্যান্য ফসলের ক্ষেত্রে কি উৎপাদন বহু গুণে বাড়ছে, তার মানে কি তার জিনের মধ্যে বা তার জিনোম সিকোয়েন্সের মধ্যে কোনো কিছু একটা চেঞ্জ করা হয়েছে, বা অন্য কোনো বাড়তি ইনফরমেশন অ্যাড করা হয়েছে। এই যে আমাদের বলতে পারি জেনেটিক যে জিনিসপাতি গুলা, সেগুলো নিয়ে যে আমাদের রিসার্চ করা বা সেগুলো নিয়ে যে কাজ করা, সেটাকে আমরা বলতে পারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা মোটামুটি তোমরা বুঝছোই। তারপরে এখন কি যে এখন যে অনেক সময় কি আমাদের যে পানি সহিষ্ণু ধানের জাত আবিষ্কার হয়েছে, যেন পানিতেও ধানটা না পচে। লবণ সহিষ্ণু ধানের জাত আবিষ্কার হয়েছে, যেটা হলো কি আমাদের লবণাক্ত পানিতেও সেই ধানটা যেন ঠিকঠাক মতো হয়। এই দেখো যে টোটাল কত কিছু আমাদের কি এই জিনোম সিকোয়েন্স গুলা বা কত রকম জিনিসপাতি গুলো আমাদের ডেভেলপ করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আর অন্যান্য ফসলের কথা নইলে নাই বললাম, তাকে শীতকাল ছাড়া অনেক ফসল পাওয়া যাইতো না, এখন সেটা সারা বছর পাওয়া যায়। এরকম এই যে সব জিনিসপাতি গুলা, এটাকে আমরা বলতে পারি হলো কি সেটা আমাদের এই জিনোম সিকোয়েন্সের বিষয়টা। হ্যাঁ, পাটের জিনোম সিকোয়েন্স আমরা বের করছি, তাই না, কত কিছু। এবং জিনিসটা অনেক জোস এই কারণে যে বাংলাদেশের যারা এগ্রিকালচার সায়েন্টিস্ট তারা অ্যাকচুয়ালি অনেক জোস, মানে তারা ওয়ার্ল্ড রিকগনাইজ অ্যাকচুয়ালি, বুঝছো, মানে তারা অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতেই তারা বেশ বিখ্যাত, মানে তারা অনেক জোস জোস কাজ করছে অ্যাকচুয়ালি অবভিয়াসলি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে তো আমরা বহুত কিছু বুঝলাম। দেন এর পরের যে আমাদের ফাইনাল যে পার্টটা, সেটাকে আমরা বলি হলো ন্যানো টেকনোলজি। তো হোয়াট ইজ ন্যানো টেকনোলজি? ন্যানো টেকনোলজি, এখন তুমি চিন্তা করে দেখো যে আগে একটা আমাদের মোবাইল যেরকম ছিল, বিশাল বিশাল মোবাইল ছিল, তার ফাংশন ছিল কম, এখন মোবাইল হয়ে গেছে আমাদের ছোট। নট অনলি দ্যাট, এখন সবখানেই বলতে পারো যে আমাদের ছোট ছোট কম্পিউটার আছে। হাতে যে আমি স্মার্ট ওয়াচটা পড়তেছি, স্মার্ট ওয়াচের মধ্যে ঘড়ি আছে, অলসো আমাদের কি কম্পিউটারও আছে, মানে সেটা কত কিছু কন্ট্রোল করতে পারতেছে। দেন তুমি চিন্তা করে দেখো যে এখন টিভি, ফ্রিজ সবগুলোর মধ্যে কি কম্পিউটারের মতো কি, মানে ওইগুলোর সাথে কিন্তু কম্পিউটার অ্যাডেড, মানে সেগুলোকেও আমি এখন চেঞ্জ করতে পারি, ওইগুলোকে এখন আমি প্রোগ্রাম করতে পারি, তাই না? এইগুলো কি জন্য জিনিসটা সম্ভব হয়েছে? আরেকটা জিনিস তোমাকে একটা আইডিয়া দিই। ধরো প্রাচীন কালে যে দেশের রেডিও গুলা কি বিশাল বিশাল রেডিও ছিল, তার চেয়েও বিশাল বিশাল রেডিও ছিল আরো আগে।
বাট আরেকটা জিনিস চিন্তা করো, এখন আমাদের মোবাইলের মধ্যেই রেডিও ইনক্লুডেড। তুমি চিন্তা করতেছি বিষয়টাতে কি পরিমাণ জিনিসটা ডেভেলপ হয়েছে। বা কম্পিউটারের কথা চিন্তা করো, যে কম্পিউটার আগে ছিল বিশাল বিশাল কম্পিউটার, যেটা রাখতে হয়তো 3-4টা রুমের দরকার ছিল। এখন একটা রুমের একটা কোনায় একটা ছোট্ট একটু জায়গা একটা কম্পিউটারের জন্য এনাফ, এন্ড পুরো হাই লেভেলের পাওয়ারফুল একটা কি কম্পিউটার আসছে। এন্ড তাহলে এই জিনিসগুলো সম্ভব হয়েছে যে জিনিসটার গবেষণার কারণে, সেই জিনিসটাকে আমরা বলি হলো কি সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর গুলো নিয়ে তোমরা মোটামুটি পড়াশোনা করছো, সিলিকন, জার্মেনিয়াম, এগুলোকে আমরা মোটামুটি কি বলে থাকি হলো কি সেমিকন্ডাক্টর। বাট এর চেয়েও যখন জিনিসটা আরো বেশি ডেভেলপ করতেছে বা নতুন যে টেকনোলজি নিয়ে গবেষণা করতেছে, সেই জিনিসটা হলো কি ন্যানো টেকনোলজি। যেমন তোমাদের কার্বনের খুবই ক্ষুদ্রতম একটা কণা আছে, সেটাকে আমরা বলি হলো গ্রাফিন। কার্বনের একটা ক্ষুদ্রতম কণা আছে, সেটাকে আমরা বলি হলো কি গ্রাফিন। ওইটাকে আমরা বলি কার্বন ন্যানো পার্টিকেল। এখন সেটা দেখা গেছে যে তোমার নর্মাল কার্বনের যে প্রপার্টিস, তার চেয়ে সেটা অন্যরকম ভাবে আচরণ করে। এবং এইগুলাতে নতুন যে আমাদের মোবাইল গুলা, তোমরা যদি কেউ মোবাইল এর কনফিগারেশন নিয়ে সার্চ দাও, বা ধরো মোবাইলে যখন বিজ্ঞাপন গুলা দেয়, এটা বলে না 5 ন্যানোমিটার চিপসেট, 5 ন্যানোমিটার চিপসেট, তারপরে বলে যে 7 ন্যানোমিটার চিপসেট, 9 ন্যানোমিটার চিপসেট। এগুলো তোমরা যদি দেখো যে যখন বিজ্ঞাপন দেয় মোবাইল গুলার, তখন এগুলো বলে 5 ন্যানোমিটার চিপসেট। যে 5 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে বুঝতেছি আমরা 10⁻⁻৯, 10⁻⁹, তাহলে এত ক্ষুদ্র মিটার। তো ইভেন কি খালি চোখে দেখানো তো টাফ, মানে ওইটার যে এক একটা চিপসেট মানে এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, মানে তুমি খালি চোখে দেখবাই না। 10⁻⁹, তুমি চিন্তা করো আমাদের যে স্কেলটা আছে, সেই স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম জিনিসটা হলো কি 1 মিলিমিটার। আর এইটা হলো কি তোমার 10⁻⁹ মিটার, মানে 1 ন্যানোমিটার। মানে কি পরিমাণ ক্ষুদ্র একটা জিনিস। মানে এইগুলো হলো এদের এক একটা চিপসেট। ঠিক আছে, এত চিপসেট বানাচ্ছে হলো কি কোন টেকনোলজির মাধ্যমে? এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। তাহলে ন্যানো টেকনোলজির মাধ্যমে এই যে আমাদের ডিভাইস গুলোকে এত ক্ষুদ্র, এত ইফিশিয়েন্ট সেটা করা যাচ্ছে। ঠিক আছে, এরকম আমাদের বেশ কিছু ন্যানো পার্টিকেল আছে, গোল্ড ন্যানো পার্টিকেল আছে, তারপরে হলো সিলভার ন্যানো পার্টিকেল আছে, দেন তারপরে তোমার বলতে পারো হলো জিঙ্ক ন্যানো পার্টিকেল আছে। এগুলো বিভিন্ন কিছু তোমার কি ইউজ করে। ন্যানো পার্টিকেল একটা বলতে পারি যে আমাদের এক জোস একটা শাখা বা একটা ক্ষেত্র গবেষণার জন্য বা ঘাটাঘাটি করার জন্য। এটা বুঝতে কম্পিউটার সাইন্স ছোট ছোট হচ্ছে। মানে কি ওই চিপসেট গুলো বানাচ্ছে কি হবে ন্যানো টেকনোলজি বিকাশের মাধ্যমে। ঠিক আছে, তাহলে দেখো এই ন্যানো টেকনোলজি নিয়ে আমরা অনেকগুলো কথাবার্তা গুলো বললাম। দেন আরেকটা জিনিস আমরা অলমোস্ট বলতে পারো যে হ্যাঁ মোটামুটি একটু শেষ দিকে চলে আসছে অলমোস্ট। সেটা আমরা বলতে পারি যে আইসিটি নিয়ে যে আমি এত এত টেকনোলজি গুলোর কথা বললাম, কত দোষ টেকনোলজি বললাম, ন্যানো টেকনোলজি বললাম, বায়ো ইনফরমেটিক্স বললাম, বায়োমেট্রিক্স বললাম, মহাকাশ অভিযান নিয়ে কথাবার্তা বললাম তোমাদের সাথে। তারপরে বলতে পারো কি কি জিনিস নিয়ে বলছি বলতো, যে বলতে পারো ক্রায়ো সার্জারি নিয়ে কথাবার্তা বললাম, দেন বলতে পারো সিকিউরিটি নিয়ে কথাবার্তা গুলো বললাম, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথাবার্তা গুলো বললাম, তাই না? এই যে এত কথা বললাম, এই সবগুলো হলো কি আমাদের আইসিটির প্রচুর টেকনোলজি বা আইসিটির বেশ কিছু বলতে পারি প্রয়োগ। বাট এইগুলার যেন এগুলো কোনো নেগেটিভ ইউজ যেন আমরা না করি, বা এগুলো ব্যবহার যদি আমরা করতেছি, তাহলে ব্যবহারের সময় আমাদের অবভিয়াসলি যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা কি নৈতিকতা। মানে এগুলোকে অনেক ভালো এবং অনেক খারাপ দুইটা কাজেই ব্যবহার করা পসিবল। তো এই জিনিসগুলো নিয়ে একটু একটু আলোচনা করবো আমরা। প্রথম কথা হলো স্প্যামিং। স্প্যামিং মানে কি? এই ধরো যে আমাদের যে তুমি কাউকে কন্টিনিউয়াসলি 100টা বিরক্তিকর মেসেজ পাঠাচ্ছ, কন্টিনিউয়াসলি সে চাচ্ছে না তোমার মেসেজ, তুমি কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাচ্ছ, তো সেই জিনিসটাকে আমরা বলতে পারি কি স্প্যামিং। তো সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কি স্প্যামিং। হ্যাঁ ভাগই বলা যায়। তো সেটাকে আমরা বলতে পারি স্প্যামিং। সেটা একটা ক্ষতিকর, সেটা তো করবো না। একজনকে বিরক্ত কেন করবো বলো? আমি টেকনোলজি ব্যবহার করে কেন আরেকজনের কি বলতে পারি বিরক্তির উদ্রেক ঘটাবো? সেটা তো অবভিয়াসলি উচিত না। দেন হলো আমাদের বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো ক্ষতিকারক সফটওয়্যার। যেমন আমাদের কি আছে স্পাইওয়্যার, ম্যালওয়্যার, বেশ কিছু ভাইরাস রয়েছে, তারপরে ট্রোজান হর্স, এরকম বেশ কিছু ভাইরাস রয়েছে বা ম্যালওয়্যার রয়েছে, সফটওয়্যার রয়েছে, যেগুলো আমাদের কম্পিউটারে ঢুকে হয় কম্পিউটারের ক্ষতি করে, নয় কম্পিউটারকে ব্লক করে দেয়, নইলে কম্পিউটারকে লক করে দেয়, নানা রকম সমস্যা তৈরি করে। তো সেগুলো তো আমাদের শুধু শুধু ইউজ করা দরকার নেই, কাউকে পাঠানোও দরকার নেই। দেন হলো হ্যাকিং। হ্যাকিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যে আরেকজনের কম্পিউটার যেখানে আমার অ্যাক্সেস নাই, সেখানে আমি অ্যাক্সেসটা নিচ্ছি আরেকজনের কম্পিউটারে, তার অবর্তমানে বা তার জানা ছাড়া আমি অ্যাক্সেস নিচ্ছি, নিয়ে হ্যাঁ আমি সেটা ঘাটাঘাটিও করতে পারি, কোনো ক্ষতিও করতে পারি, কোনো ইনফরমেশন চেঞ্জও করতে পারি, সেটাকে আমরা বলতে পারি হ্যাকিং। দেন হলো ফিশিং। এই ফিশিং সম্পর্কে তোমরা কিন্তু জানো, বলো ফিশিং কি? বলো তো ফিশিং কি?
কেবল কয়েকদিন আগে গতকালকে চ্যাপ্টার 4 শেষ করলাম। এটা যদি ফিশিং না বলতে পারো তাহলে কি করবো? এই দেখো নাহিদ লেখছে মাছ ধরা, বাহ সবাই মাছ ধরতেছে, ফিশিং মানে এটা তোমাদের মাইট দেওয়া দরকার না? এই দেখো ফিশিং, ফিশিং বলতে কি বোঝায় যে হ্যাঁ একটা লিংক থাকে, সেখানে ক্লিক করব, ক্লিক করলে আমি অন্য লিংকে চলে যাব, ভুল লিংকে চলে যাব, এই তো জিনিসটা, সেটাকে আমরা বলতে পারি কি ফিশিং। এরপরে হলো কি সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি সেটাকে আমরা কি বলতে পারি? এই যে দেখো যে আমরা তো অ্যাকচুয়ালি সব পাইরেটেড সফটওয়্যার অনেক সময় ইউজ করি, বাট এটা ইউজ করা উচিত না। কারণ তুমি চিন্তা করো একটা কোম্পানি একটা সফটওয়্যার ইউজ করছে বা একটা সফটওয়্যার বানাইছে, সে সেখান থেকে কিছু পরিমাণের কি যে অর্থ আয় করবে, বেকার অনেক কষ্ট করে একটা ডেভেলপার একটা সফটওয়্যার বানাইছে। এখন তাহলে এখন তুমি কি করো যে তার ওইটাকে লাইসেন্সটা মানে না কিনো, এখন তুমি যদি সেটা তার সাথে কপি ইউজ করো, সেই কপিটা ইউজ করলে কি হবে? যে একে তো সে তার ন্যায্য মূল্যটা পাবে না, অনারিয়ামটা পাবে না, আর আরেকটা প্রবলেম হলো কি যে তুমি পুরোপুরি যে সফটওয়্যারের সাপোর্টটা ঠিক মতো পাবে না। কারণ অনেক সময় পাইরেটেড সফটওয়্যার গুলোতে অনেক সময় কি ভাইরাস থাকে বা অনেক সময় প্রবলেম থাকে। আর যদিও আমাদের বলতে পারি কি যে ওয়ে নাই, তার কারণে আমাদের ইউজ করতে হয়। তারপর আর কি তোমাদের অ্যাকচুয়ালি যখন ভালো লেভেলের ল্যাপটপ কিনলে এখন সাধারণত উইন্ডোজটা মোটামুটি ফ্রি দেয়, বা বলতে পারো যে অরিজিনাল উইন্ডোজ দেয়। এরপরে ধর আমাদের ভার্সিটি থেকে যেমন আমরা যে পিসি গুলো ইউজ করি, মানে আমি যেটা ইউজ করি, আমার ভার্সিটি থেকে আমাকে অরিজিনাল উইন্ডোজ দিচ্ছে, তখন এখন আমি অরিজিনাল উইন্ডোজ ইউজ করতে পারি। এগুলো ইউজ করতে পারার চেষ্টা করা উচিত। দেন একটা আরেকটা জিনিস বলি যে আরেকটা লাস্ট একটা হলো প্লেজিয়ারিজম, যদি এটার একটা উচ্চারণ হলো প্লেগারিজম। জিনিসটা হলো কি, এই ধরো সাপোজ তুমি তোমার একটা ফ্রেন্ড খাতায় লিখতেছে, তুমি হুবহু তো একটা কপি করছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি প্লেগারিজম, মানে শুধু বসে কপি করা। যেমন কথা তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বলতেই পারো যে দোষ এটা আমি বুঝি না, আমাকে বুঝাই দে। তোমার কাছ থেকে তুমি তাদের কাছ থেকে বারবার বুঝে নিতে পারো, বাট কখনো তুমি একদিনের অ্যাসাইনমেন্টটা পুরোপুরি হুবহু কপি করতে পারো না, সেই জিনিসটাকে আমরা বলি প্লেগারিজম। কিন্তু তোমরা যখন দেখছো যে আমরা যখন এইচটিএমএল পড়ছি, তখন কিন্তু আমরা যে কোনো একটা ওয়েবসাইটের কি জানি বলতো, সবকিছু কিন্তু আমরা জানি। বলতে পারো যে যে কোড গুলা এইচটিএমএল কোডটা সেটা কিন্তু আমরা জানি যে কোনো একটা ওয়েবসাইটে, তাই না? তাহলে এই যে বিষয়টা, তাহলে আমি সেম জিনিসটা দিয়ে যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেটা তো প্লেগারিজম হয়ে যাচ্ছে, সেম জিনিসই। আমি গুগলের মতো একটা গুগল বানাচ্ছি, লাভ তো নাই। এই জিনিসটাকে আমরা বলতেছিল প্লেগারিজম। হ্যাঁ, সেখান থেকে আমি জিনিসটাকে হেল্প নিতে পারি, বাট অবভিয়াসলি আমাকে জিনিসটাকে ইউনিক হতে হবে। এই জিনিসটাকেই হলো আমাদের ক্ষেত্রে এটাই কথা, কখনো কেউ কারো অ্যাসাইনমেন্ট হুবহু কপি করবা না, এটা কারো কাছ থেকে বুঝে নিবা, জিনিসটা আইডিয়া নিবা, নিজে থেকে তৈরি করো। ঠিক আছে? তো এইটা সম্পর্কে আমরা আইডিয়া পেলাম প্লেগারিজম সম্পর্কে। আর এটা গেল তো ব্যাপারে নৈতিকতা। আর আরেকটা জিনিস আছে সেটা হলো অ্যাডিকশন। যেমন তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি, এটা অনেক সময় তোমার কি অ্যাডিকশনের তৈরি করে, গেম অ্যাডিকশনের তৈরি করে, সামাজিক যোগাযোগ মাধ্যম এটা তো হাই লেভেলের তোমার কি ক্ষতিকারক অ্যাডিকশন তৈরি করে। কারণ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া গুলা, সেগুলো তো অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক ক্ষতিকর। আর ওখানে তোমাদের বিভিন্ন রকম লিঙ্ক আছে, সেগুলো তোমার পাইলেই এই যে ফিশিং এইসব লিঙ্কে তোমরা ক্লিক করো, আপনি দেখতে কোন সেলিব্রিটির মতো, তারপরে 5 বছর পরে দেখুন আপনার কি হতে পারে, তারপরে হলো কত রকম জিনিসপাতি গুলা, তাই না? এই যে বিষয়গুলো যে তোমরা যে বিভিন্ন রকম লিঙ্কে তোমরা ক্লিক করো, তো এগুলোতে অ্যাকচুয়ালি কি হয় বলতো? তো আমাদের যে কি বলতে পারি, এগুলোতে আমাদের বিভিন্ন রকমের ইনফরমেশন অনেক সময় কি লিক হয়ে যায়, বা আমাদের অনেক সময় ইনফরমেশন গুলো কপি হয়ে যায়। তাহলে এই যে ইনফরমেশন গুলো কপি হয়ে গেলে সমস্যা কি? কারণ তুমি বলতে পারো যে তোমার ধরো যে তোমার মেইল অ্যাড্রেসটা কপি হয়ে গেছে, আর মেইল অ্যাড্রেসটাই তোমার হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে রিলেটেড। আর এরপরে দেখা গেল কেউ তোমার ওই মেইল অ্যাড্রেসটা ইউজ করে তোমার ব্যাংক অ্যাকাউন্টকে হ্যাক করে সে হয়তো কি কোনো রকম অসামাজিক কর্মকাণ্ড করতেছে, হয়তো কোনো জায়গায় সে বলতে পারে কি অস্ত্রের বিজনেস করছে। এবার দেখা গেলো বাসায় হয়তো তুমি মনের সুখে কল অফ ডিউটি খেলতেছো, তো একদিন তোমার বাসায় কি তখন নক করতেছে কি তোমার এফবিআই বা সোয়াট টিম তোমার বাসায় নক করতেছে বা ধাক্কা দিচ্ছে। কেন? তোমাকে দোষ দিচ্ছে যে তুমি কোথাও হয়তো সাইবার ক্রাইম করছো, তুমি কিছুই জানো না, তুমি বাসায় বসে সুন্দরভাবে কল অফ ডিউটি খেলছো। আর তোমার দোষটা কি ছিল? তুমি হয়তো বিভিন্ন রকম লিঙ্কে ক্লিক করছো, বিভিন্ন রকম লিঙ্কে ক্লিক করার কারণে তোমার তথ্য বা ইনফরমেশন লিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এরকম হয়েছে, অবভিয়াসলি এরকম হয়েছে, এরকম প্রচুর ঘটনা ঘটছে। তো অ্যাকচুয়ালি যে আমাদের ইনফরমেশন গুলা, অনলাইন ইনফরমেশন গুলা, এটা কিন্তু ঠিকঠাক মতো রাখা উচিত। এগুলাকে যেন আমাদের বলতে পারে কি মিসম্যানেজমেন্ট যেন না হয়। ঠিক আছে? এই জিনিসপাতি গুলা খেয়াল রাখা উচিত। ঠিক আছে? আর এই যে ফেসবুক টেসবুক এগুলো একটু কম ইউজ করো, কারণ এসব সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমায় দেয়। মানে এগুলো লিটারালি আমাদের প্রোডাক্টিভিটি বলতে পারো খুবই পরিমাণে কমায় দেয়। ঠিক আছে?
তো এগুলো একটু ইউজ করে কমায় দাও, মানে বাদ দিয়ে দাও এই বিষয়টা। যেমন কথা হলো, আমি যখন তোমাদের বোঝাতে চাই তখন তোমাদের একটা সমস্যা হয় অনেক সময়। তুমি একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে বোঝাচ্ছি একই জিনিস 5 মিনিট ধরে, বাট তোমার ধরো প্রথম লাইন বলার পরই তুমি কোশ্চেনটা করতেছো, ভাই এটা এটা কি, মানে পরের লাইনে কোশ্চেনটা করতেছো। মানে তোমাকে যদি আমি 5 মিনিট ধরে বুঝাবো, দেন 5টা মিনিট পরে তুমি জিনিসটা বুঝবা। অনেক সময় আমাদের 5 মিনিট ধরে ধৈর্যটা থাকে না। অ্যাকচুয়ালি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এগুলোর কারণে আমাদের টোটাল যে ধৈর্য, যে আমি 5টা মিনিট পড়বো, আমি কোন একটা জিনিস বুঝবো, একটু মাথাটা খাটাবো, সেই জিনিসটা আমাদের কি হচ্ছে না, বা এই জিনিসটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো আমি কোনো রিসার্চ করতে পারবো না, যদি এত বেশি ফেসবুকে অ্যাডিক্টেড হয়ে যায়, তাহলে আমাদের রিসার্চ মেন্টালিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারবো না গভীর ভাবে। এই প্রবলেম গুলো আমাদের হচ্ছে, জাস্ট আমরা অন্য কিছু জিনিস নিয়ে আমরা চিন্তা করি। দ্যাটস এ প্রবলেম। এই জন্যই দেখা গেছে যে হ্যাঁ, মেন্টাল ডিসঅর্ডার অনেক রকম প্রবলেম অ্যাকচুয়ালি দেখা যায়। তো এই জন্যই দেখা, আমি যে এটা যেমন তোমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখছি, বা ইভেন এটা দেখা যায়, যারা বিভিন্ন ব্যাচে তো আমরা পড়াই, অনলাইনে জিনিসটাকে সরাসরি বোঝা যাচ্ছে। কাছে তার এইভাবে বলতো না, যেমন অনলাইনে 5 মিনিটটা বোঝার আগেই যে অনেকে কোশ্চেনটা করে বসে, বা যে প্রথম লাইনে সে বোঝা নাই, প্যারা লেগে গেছে, বাট 5টা মিনিট তো ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কথাটা শুনলেই তার কিন্তু এই জিনিসটা হলো কি, সে বুঝে ফেলতো। ওই যে 5 মিনিটের ধৈর্য আমাদের অনেক সময় হয় না। তার কারণ কি, এই যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলা, আমি ঠিক মতো বইটা পড়তে পারি না। এখন তুমি দেখবো যে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 5-10 ঘন্টা বসে ফেসবুক ইউজ করতেছো, কোনো সমস্যা নাই, ইনস্টাগ্রাম ইউজ করতেছো, কোনো সমস্যা নাই। বাট তোমাকে যদি কেউ বলে যে 10টা মিনিট একটা চ্যাপ্টার পড়ে বা একটা পেজ পড়ে কাউকে দিতে, কাউকে বোঝাতে, সেই ধৈর্যটুকু আমাদের হয় না। দিস এ ভেরি অ্যালার্মিং এন্ড ব্যাড, বুঝছো? ওকে, সো আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসি। তোমাদের একটা চমৎকার জিনিস আমি দেখাবো, দেখো যে কি বলা যেতে পারে। আমি একটু ফুল স্ক্রিন দিই। আচ্ছা, এই জায়গায় ধরো যে, আচ্ছা ধরো তোমাদের একটা মাঝখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে পড়াশোনা করলাম না? ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে পড়াশোনা করার পরে আমি সব ব্যাচের সাথে একটা ভিডিও দেখাই, ভিডিওটা মানে তোমাদের ব্যাচে দেখাই নাই। তো একটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি, তো ওয়েট করো। একটা মুভি দেখাবো, আচ্ছা ঠিক আছে, মুভি দেখাই, দাঁড়া দেখো একটা ভিডিও দেখাই, ঠিক আছে? আচ্ছা, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু দেখি। সাউন্ড, শেয়ার সাউন্ড, ওকে। In Las Vegas. আচ্ছা, তোমরা মানে সাউন্ডও শুনতে পাচ্ছ, তাই না? আচ্ছা, ভিডিওটা একটু বড় করি, মানে নেটের একটু সমস্যার কারণে তোমাদের একটু মনে হয়, তোমাদের নেটের স্পিড কম থাকার কারণে মনে একটু বাফারিং করবে, বাট আই থিংক তোমরা পয়েন্টটা ধরতে পারবা। সো আমি এটা প্লে করতেছি। ওকে, সবাই একটু বেশিক্ষণ না, 4 মিনিট একটা ভিডিও, তো একটু দেখো সবাই, দেন এটা নিয়ে আমি to কথা present বলবো। to you. Now, I get invited to do keynotes across the globe. And while it's easy for me to be here in Las Vegas, it isn't always easy for me to travel across the world. And even when I do, I can't always speak the local language. Well, what if neither language nor distance mattered for me? কি হলো? কি হলো? To deliver a fantastic keynote. What if technology could help me be anywhere I needed to be and speak any language I wanted? Well, it can. To is an exact, and if I wanted to deliver my keynote in Japanese. Using Azure AI technology, I can translate my English into Japanese and train it to sound exactly like me, the same voice tones, those same inflections. Now we've brought this together.
show you what's possible. So first, I'm going to put on my HoloLens 2 here, and then we'll flip in the room to the special camera so you can see exactly what I'm seeing. Let's get started. First, let me introduce you to Mini-Me. There she is. Is my perfect hologram. And thanks to the power of HoloLens 2, she just floats right with me. I'm literally holding my hologram. holding my hologram. So natural. Now she's a little small to do a keynote. So let's get her up so she can do full-size Japanese keynote. Render keynote. বছর আগের টেকনোলজি, মানে এত দূর পর্যন্ত আমাদের টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে। আমাদের কাজ আমাদের কাজ হলো এই টেকনোলজি গুলা নিয়ে যেন আমরা আরো বেশি ঘাটাঘাটি করতে পারি, আমরা যেন আরো কিছু শিখতে পারি। এগুলো না করে আমরা যদি সারাক্ষণ ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলোতেই যদি আমরা কি করে থাকি বলতো, এগুলো যদি আমরা সারাক্ষণ কি ডুবে থাকি, তাহলে তো দ্যাটস এ হিউজ প্রবলেম।
আমি সারাক্ষণ ফেসবুকে বসে থাকতেছি, প্রোডাক্টিভ কিছু করতেছি না। অথচ আমাদের যদি এই টেকনোলজির সাথে যদি আমি কোপ আপ করতে চাই, তাহলে অবভিয়াসলি যে জিনিসটা আমাদের কি করে ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে, বিষয়টা আর কি সেরকম। এবং নট অনলি দ্যাট, এই জায়গায় এটা কি বোঝানো গেছে যে মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কে তোমরা জানো যে এই কথা বলছে ইংলিশে, বাট এর যে ভিডিওটা সেখানে তোমার অটোমেটিক সেটা কি জাপানিতে কনভার্ট হয়ে গেছে, এর যে হলোগ্রাফটাই সেখানে। আর তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, তোমরা নিজেরাও দেখতে পারো পরে, যারা দেখতে পারো নাই কোয়ালিটি ড্রপের কারণে। তো আশা করি মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা দেন আসো আমরা আবার আমাদের একটু স্লাইডে ফেরত চলে যাই। তো আমরা কি কি জিনিসপাতি নিয়ে আলোচনা করতেছিলাম এতক্ষণ পর্যন্ত, আমরা বলতে পারি তো আমরা নৈতিকতাগুলো নিয়ে কথাবার্তা বলছি। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমাদের টেকনোলজিটা কত জোস অবস্থায় চলে গেছে। এন্ড যদি আমরা এটাকে নিয়ে কোপ উইথ করতে চাই, অবভিয়াসলি এগুলো নিয়ে আমাদের ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে। সারাক্ষণ আমরা যদি কোনো রকম সামাজিক যোগাযোগ মাধ্যম বা গেমিং বা বিনোদন এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া যাবে না। ওকে, দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। এন্ড হ্যাঁ, বলা যেতে পারে আমরা তার মানে বলতে পারো এগুলো আজকে আমাদের আজকে ক্লাসে পড়াশোনাগুলো ছিল মেইনলি। তো এখন তোমাদের কাছে আমি যে কোশ্চেনটা রাখবো, আজ তার আগে একটু ক্লাসের পোল কোশ্চেনটা মানে ক্লাসের যে ক্লাস রিলেটেড যে পোলটা সেটাকে একটু লঞ্চ করে দিই, সেখানে সবাই একটু ভোট টোট দিও। আচ্ছা দাদা, আচ্ছা ক্লাস রিলেটেড যে পোলটা সেটা তোমাদের জন্য লঞ্চ করছি, সেটাকে সবাই একটু ভোট টোট দিও। আর আরেকটা কোশ্চেন ছিল তোমাদের কাছে, তোমাদের ক্লাসে কয়েকজন বলছিলা যে কি বলছিলা জানি, যে প্রথমে দু একজন বলছে ভাই আজকে এই চ্যাপ্টারটা বোরিং। বলতো তোমাদের কি অ্যাকচুয়ালি তোমাদের কাছে বোরিং লাগছে? বুঝছো, মানে অ্যাকচুয়ালি হলো যে চ্যাপ্টার 1 কে আমরা মনে করলে হলো বোরিং, বাট অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1 হলো ফুল যে আইসিটি সেক্টরটা তার একটা ওভারভিউ বা তার একটা সামারি। হ্যাঁ, আরো দোজ দোজ বিষয় আছে যেগুলো হয়তো তোমাদের বললে এখন তোমরা বুঝবা না, অনেক হাই লেভেলের ক্ষেত্রগুলো আছে, মানে সারা পৃথিবীতে এগুলো নিয়ে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বাট বিষয়টা হলো এইটা, এখান থেকে তোমাদের সিকিউ আসার পসিবিলিটি আছে। ধরো গ্লোবাল ভিলেজ সম্পর্কে জানতে পারে, তারপরে বায়োমেট্রিক্স বা ইনফরমেটিক্স এগুলো নিয়ে আলোচনা করতে চায়। ও চ্যাপ্টারটা বড়, আল্লাহ পড়াশোনা করতে হবে না? এত কষ্ট করে একজন লেখক তোমার বইটা লিখছে আর তুমি পড়বা না, এটা কোনো কথা বলো? হুম, এটা যে কোনো বোর্ড বই থেকে বা মুজিবুর রহমান স্যারের বই দুটো থেকেই পড়তে পারো, বা একটু বুঝে বুঝে পড়ো, মানে আমি তো বুঝেই ফেলছি, ক্লাসে তো সবকিছু পড়াই। তাই না? তো বিষয়টা হলো এই আর কি। তো হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এইসব জিনিসপাতি গুলো নিয়ে আমরা পড়াশোনা করলাম। তারপরে আর কি দেখি তোমাদের কিউএনএ তে কি কি কোশ্চেন আছে। ইউটিএফ 8টা কি এমন আছে, এটা তো আমরা এসটিএমএল এ পড়ছিলাম। এটা হলো কি বাংলা ল্যাঙ্গুয়েজের যে চার্টটা বা বাংলা ল্যাঙ্গুয়েজের যে জায়গাটা সেটা ইউনিকোডের মধ্যে। এই যে দৃষ্টি বলে ভাইয়া পড়তে পড়তে সারাদিন যায় ভাইয়া, তাও শেষ হয় না, এটা ডাহা মিথ্যা কথা। তোমরা কোন দিন গেছে যে তোমরা সারাদিন পড়ছো? হ্যাঁ বলো। তুমি জানো মানুষের লাইফের 3 ভাগের 1 ভাগ সে ঘুমায় কাটে, স্বাভাবিক কথা। 24 ঘন্টার মধ্যে তুমি যদি 8 ঘন্টা ঘুমাও, তুমি 3 ভাগের 1 ভাগ ঘুমাও, মানে লাইফের 3 ভাগের 1 ভাগ মানুষ ঘুমায় কাটায়। তার মানে এইটাই কথা, তাহলে কি হবে? এটা একটা ডাহা মিথ্যা কথা যে ভাইয়া পড়তে পড়তে সারাদিন চলে গেলেও পড়া হয় না। তুমি তো 8 ঘন্টা ঘুমাইছি, আর বাকি সময়টা তো সারাক্ষণ পড়াশোনা করছি, আমি এরকম না। তাহলে কি বলে ক্লাস করছো, তারপরে হলো কি তুমি মুভি দেখছো, গেম খেলছো, ফেসবুকিং করছো, ইনস্টাগ্রামে ভিডিও আপ ঠিক দিছো ঠিক বা অন্য কিছু করছো, সারাদিন আর কি পড়া যায়? বাকি সময়টা একটু পড়াশোনা করছো। হয়তো তুমি দেখো তুমি যে সারাদিনে খাওয়া দাওয়া করছো, তারপরে তুমি দেখবে সারাদিনে হয়তো তোমার 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা অ্যাকচুয়ালি পড়াশোনা হয় না। মানে পড়াশোনা বলতে কি তোমার কোচিং এর পড়া, স্কুলের পড়া বা কলেজের পড়া, এই সব কিছু আলাদা করে নিজে থেকে আলাদা ভাবে পড়াশোনা গুলা করা, এই যে জিনিসপাতি গুলো সেটাকে আমরা বলতে পারি হলো অ্যাকচুয়াল পড়াশোনা। আমি পড়াশোনায় টাইম দিচ্ছি, সেটা তোমার দিনে 2-3 ঘন্টাও অ্যাকচুয়ালি করা হয় না আমাদের। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যদি কেউ নিজে থেকে ওইরকম ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা করে টাইম দাও, বেশি বলি নেই, 3 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কি অনেক বেশি? যদি কেউ অ্যাকচুয়ালি পড়াশোনায় টাইম দাও, আই থিঙ্ক দ্যাট উইড বি বেটার। শর্ট সিলেবাস যেটা আমরা পাইছি এটার বাংলা ইংলিশে দেওয়া যাবে কি? আচ্ছা, এটা বাংলা ইংলিশ 2টা ভার্সনই তো আছে শর্ট সিলেবাসে, তোমাদের গুগলে গিয়ে সার্চ দিলেই পাবা। আচ্ছা, আর বলতে হবে আপনি কি সিএসসি তে, আমি কি সিএসসি তে? হ্যাঁ, আসলে তো এটা তো চিন্তার বিষয়, আমি কি আসলে সিএসসি তে পড়ি? হ্যাঁ পড়ি তো না, মানে হ্যাঁ সিএসসি থেকে গ্রাজুয়েট করছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই কাছে শুরুতে এগুলো বলি না আমি। আর এটা কিছু বললা। আচ্ছা, তারপরে ট্রান্সলেট করে দেওয়া যাবে কিনা? আচ্ছা, আপনি বলছিলেন ত্রিপলি, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, ত্রিপলি অনেক কোর্স ছিল আমাদের, ত্রিপলি দিকে অনেক অলমোস্ট। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারি ওয়েব টেমপ্লেট স্লাইসিং কি? ওয়েব টেমপ্লেট স্লাইসিং হলো যে অ্যাকচুয়ালি আমরা যে ওয়েবসাইটটা বানাই না, এই যে ওয়েবসাইটটা যে আমরা যে বানাই এইচটিএমএল বিষয় দিয়ে, সেগুলো অনেক টেমপ্লেট আছে যেগুলো ইউজ করে ধুমধাম একটা বিভিন্ন রকম ওয়েব বলতে পারো ওয়েবসাইট বানাতে ফেলা যায়, সেটাকে আমরা বলতে পারি ওয়েব টেমপ্লেট।
আচ্ছা লেন্স পড়লে তো হবে না, এটা লেন্সটা কোত্থেকে পাইছে, মানে কি ভিআর লেন্স মনে হয় বুঝাইছে তুমি রিদা। আচ্ছা ইমন বলছে ভাইয়া ফিশিংটা এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে, এন্ড বলছে ফিশিং ফিশিং হইতে বললাম যে একটা ওয়েবসাইটে ধরো যে কোনো একটা লিংক আছে, বলা আছে এই লিংকে ক্লিক করলে ওইখানে যাবা বাট নিয়ে যাচ্ছে অন্য লিংকে, সেটাকে আমরা বলতে পারি ফিশিং। এরপর বলছে ভাই ডিপ ওয়েব ইউজ করো, ডিপ ওয়েব সম্পর্কে জানো তোমরা? ডিপ ওয়েব তো অ্যাকচুয়ালি কি এগুলারই পার্ট, বাট সেখানে কি আরো বেশি ইনফরমেশন আছে, বিষয়টা সেরকম। কিউআর কোড আর বার কোড, আচ্ছা বার কোডের চেয়ে ডেভেলপ জিনিসটা হলো আমরা কি বলতে পারি যে কিউআর কোড, ঠিক আছে। তো এই দ্যাট ইজ এইগুলো তোমাদের ছিল হলো কি বেশ কিছু কয়েকটা কোশ্চেন বাকি ছিল, তো সেগুলো অ্যান্সার আমি দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস সেটা হলো যে তোমাদের একজন জিজ্ঞেস করছে ভাইয়া সিএসসি এর ব্যাপারে একটু যদি বলেন, মানে কি কি পড়ায় এই সাবজেক্টে। এই সাবজেক্টে অনেক কিছু পড়াই ভাই, মানে 4 বছর ধরে মানে প্যারা খাইতে 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 সাবজেক্ট অবশ্যই শেষ হলো, মানে অনেক কিছুই শিখায় এই আর কি। প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া একটা ভালো থাকা দরকার তোমাদের, মানে প্রোগ্রামিংটা যেটা তোমাদের পড়াইছি এটা শুধু খালি সিএসসি না তো, যে কোনো সাবজেক্টেই লাগে। আর আইসিটি এখন সবকিছুতে তোমার যে ডক্টররা, কারণ ডক্টররা যে এখন যে বিভিন্ন রকম কনফারেন্সে অংশ নেন, বা বলতে পারো হলো ইভেন তোমরা দেখছি ভিআর এর বিশাল ব্যবহার আছে কি ডক্টরদের ক্ষেত্রে। আবার তোমার যদি বলো যে তাদের নতুন নতুন ইনফরমেশন গুলা পাচ্ছে, কেস স্টাডি যেগুলো করতেছে সেগুলো আর কি তোমার কিন্তু এই যে এই আইসিটির যে টেকনোলজি সেগুলো ইউজ করেই করতেছেন, তাই না? সাকিব একটা ভালো কোশ্চেন করছে যে ভাইয়া এখন টপ সাবজেক্ট কোনটা সিএসসি। আসলে পৃথিবীতে টপ সাবজেক্ট বলে কিছু নাই, তোমার যেটা পড়তে ভালো লাগতেছে সেটা পড়তেছো, তারপরে সেটা নিয়ে তুমি কাজ করতেছো, কোন একটা অবদান রাখতেছো, আর সমাজে কিছু একটা তৈরি করতেছো, সেটা মানে সেটাই টপ সাবজেক্ট। যে যেটা পড়তেছে সেটা যদি অ্যাকচুয়ালি বুঝে পড়ে, ভালো লাগাই পড়ে, বা সে নিয়ে সে কাজ করতেছে, সেটাই টপ সাবজেক্ট। এছাড়া টপ সাবজেক্ট বলে অ্যাকচুয়ালি কিছু নেই। হ্যাঁ তবে এইটুকু সত্যি কথা, কিছু সাবজেক্ট কখনোই টপ সাবজেক্ট না। যেমন হলো সেগুলো যে বলি ফেসবুকিং, এটা কখনোই কোনো টপ সাবজেক্ট না, এটা একটা ফালতু কাজ। অনলি গেমিং, এটা কখনো কোনো টপ সাবজেক্ট না। তো এইরকম বিষয়, তো এগুলো টপ সাবজেক্ট না। এছাড়া তুমি পড়াশোনা পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজিতে হায়ার এডুকেশন নিয়ে কিছু একটা তৈরি করে ফেলো, বা তুমি সিএসসি পড়ো, ত্রিপলি পড়ো, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে হাই লেভেল আর্কিটেকচার বানাও, তুমি ডাক্তার হও, তুমি আর্কিটেকচারে যাও, তুমি এগ্রিকালচারে যাও, যে কোনো জায়গায় তুমি পড়াশোনা করো, গবেষণা করো, হাই লেভেলের কাজ করো, দ্যাটস গ্রেট। কারণ সমাজে শুধুমাত্র একজনের বা দুইজনকে দিয়ে সমাজ চলে না, সমাজের সব লেভেলেরই দরকার। সবাই যখন ভালো করছে, সবাই টপ সাবজেক্ট, সবাই তো বিষয়টা সেরকম। ওকে, আর একটা জিনিস তাহলে এখন দেখি তোমাদের দুই একটা, আজকের টপিক নিয়ে তো কোনো কঠিন কিছু নাই। আজকের টপিক আমাদের তো যা মনে হয় কোনো তো কঠিন কোনো পড়াও নাই আজকের টপিকে। আজকের টপিকে যদি কারো কোনো কোশ্চেন থাকে স্টিল ইউ ক্যান আস্ক। দেখি তাহলে দুইটা হ্যান্ড রেজ আছে, তাহলে দুইটা হ্যান্ড রেজ আমি নিয়ে ফেলি। নাদিয়া, হ্যাঁ কোশ্চেন করতে পারো।